আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আরএফসি লেগেসি অনুষ্ঠানে। রোজার এখনও 1 মাস 10 দিনের মতো এখনও বাকি আছে, কিংবা তার চেয়ে বেশি সম্ভবত বাকি আছে। কিন্তু তার আগেই আমরা আরএফসি নিয়ে আমরা গত কয়েকদিন ধরে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চ্যানেলে বিভিন্ন ধরনের উদ্যোগের কথা, আরএফসি উমরা কাফেলার কথা আপনারা দেখেছেন, এবং গত কয়েকদিন ধরে সাফার ফর পিস নামের একটি ক্যাম্পেইন চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই সাফার ফর পিস আসলে ক্যাম্পেইনটি কি, এর পেছনে যিনি আছেন তার সম্পর্কে আজকে আমরা জানব, তার পরিচয় আমরা জানব। ইতিমধ্যেই যেই ক্যাম্পেইনটি আপনারা দেখেছেন, আমরা আদৌ জানি না তিনি আসলে কে, তার নাম কি, তিনি কোথা থেকে এসেছেন, তিনি কেন এই সাফার ফর পিস ক্যাম্পেইনটি তিনি পরিচালনা করছেন, এর সাথে চ্যানেলসের সম্পর্ক কি, কেন তিনি পৃথিবীর 200টি দেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন, কতদিন ধরে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত, কতটি দেশ তিনি ভ্রমণ করেছেন, কতটি দেশ এখনও বাকি আছে। এই পুরো বিষয়টি জানার জন্য আজকে আমরা এই আরএফসি লেগেসি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে এটিও জানব সাফার ফর পিসের সাথে আরএফসি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট এর সম্পর্ক কী, কীভাবে সাফার ফর পিস আরএফসিকে কমিউনিটির কাছাকাছি নিয়ে যাবে, সব কিছু জানবো। তবে তা জানার আগে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হব। তাদেরকে পরিচয় করে দেওয়ার কিছু নেই আসলে, শুধুমাত্র আমি নামটি আপনাদের সামনে বলবো। যারা টেলিভিশন সেটের সামনে আছেন তাদের জন্য আমাদের সাথে আছেন এই আরএফসিকে যিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দবির চাচা। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেননি? ভালোই। শরীর ভালো আছে আপনার? শরীর ভালো আছে। আমরা আজকে আরএফসি লইয়া বইছি, এবং আপনার কাছ থেকে আপনি যে আপনার গার্ডেনে যে আটাহাটি করছিল, শত শত হাজার পাউন্ড আপনি রেজ করছিল, সারা দুনিয়ার মিডিয়া যে লাগান আপনারা কাভার করছিল, ওটা আজকে আবার একটু স্মরণ করবো। আচ্ছা, আপনার লগে মাতমা, আপনার স্টোরিটা কইবা আজকে আমরা লাগে। এবং আমার দবির চাচার পাশে আছেন চ্যানেলসের প্রতিষ্ঠাতা জলিল ভাই, যারা মাহি ফেরদৌস জলিল। জলিল ভাই, ওয়েলকাম টু দি শো। ওয়ালাইকুম সালাম। আপনি দবির চাচার খান্দাত আছেন, চাচা পাতি যে একলগে, চাচারের নামটা চাচা আপনিও দিসলা। আমরা পয়লা প্রথমে জনাব দবিরুল ইসলাম চৌধুরী কি নামে ডাকবো, ডিসি চৌধুরী নামে ডাকবো না কি নামে ডাকবে, তখন আমরা জলিল ভাই বললেন যে দবির চাচা হচ্ছে দবির চাচা। এবং এরপর থেকে শুধু আমরা নই, সারা কমিউনিটি, বাংলাদেশ, আমেরিকা থেকেও যখন আরএফসির জন্য ফোন আসে তখন তারা দবির চাচাকে খোঁজে, দবির চাচা নাম দিয়ে দবির চাচাকে খোঁজে। জলিল ভাই, আজকে আমরা অডিয়েন্সে হইছি যে আরএফসির নতুন একটা ক্যাম্পেইন সাফার ফর পিস লঞ্চ করলাম। আমি আপনার ব্রিফিং দিয়েছি, আমরা এর আগে ডিসকাশনও করছি যে ইউনিক একটা উদ্যোগ আমরা এক বই নিয়ে নিয়েছি। শি ইজ ফ্রম বাংলাদেশ, শি ইজ অলসো ফ্রম সুইডেন, কিন্তু তাই এখন বিলাত আসুন, বিলাত থাকিয়া আরএফসির লগে জয়েন করছেন। আমরা কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে আমরা অডিয়েন্সের কাছে তার পরিচয়টা তুলিয়া ধরবো, এরপরে আমরা তার স্টুডিওত আমন্ত্রণ জানাইব। আপনাদের ফলা শুনছেন যে একজন মহিলায় 200টা দেশ বাংলাদেশ থেকে আইসুন, সুইডেনে আসুন, বাট 200টা দেশ ভ্রমণ করছেন। হোয়াট ইজ ইউর ইনিশিয়াল রিয়াকশন? It's a very difficult one. আমরা তো বাংলাদেশিরা এখন চাঁদেও যাই, মাউন্ট এভারেস্টও যাই, বাট ফর এ ফিমেল টু ডু over 150 countries, you know, it's আসলে তোমার একটা দৃষ্টান্ত, মানে it's আমার কাছে কোনো ভাষা নাই যে এগুলো এক্সপ্লেইন করার মতো, বিকজ সাহস লাগবো। কারণ পৃথিবীর সব দেশ কিন্তু সেফ নয় ভ্রমণের লাগে, স্পেশালি আফ্রিকার দেশগুলো বড় ডেঞ্জারাস থাকে, ইভেন এশিয়ান দেশগুলোও তোমার ডেঞ্জারাস থাকে, অ্যান্ড ট্রাভেল করা ইজ ভেরি টাফ। যদি তোমার খালি 5-star হোটেলে যাওয়া হয় আর দেখা হয় তাহলে ডিফারেন্ট, আর যদি একটু রিমোট এরিয়া যাওয়া যায় তাহলে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আই মিন অ্যাজ অ্যান এক্সাম্পল, নাইজার যদি যাও, ইউ উইল গেট স্কেয়ার্ড। মানুষের পেটের বুকে উন্দুর খার, কেউ ফানি নাই, ফানি ফান না তুকাই, ইউ নো। সো আই থিঙ্ক দের ইজ নো ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা নাই ব্যক্ত করার মতো, বাট সাহসী একটা আর তো কেউ বাংলাদেশের এরকম কোনো মহিলা করছেন না। সো আই থিঙ্ক শি উইল অ্যাচিভ এ রেকর্ড। এবং আমরা রিসার্চ মতে we have been working on this for weeks now, not only from Bangladesh or Bengal or Bengali. Yeah. She will be the first Muslim in the world Okay. to complete the whole 200 countries of traveling. So this is an unique kind of package. এবং
যেটা আমরা কইছি যে তাই বাংলাদেশ আসলা তাই সুইডেন তা কই বাট শি চোজ চ্যানেল এস অ্যান্ড ব্রিটেন যে তার যে অ্যামেজিং জার্নিটা হইতো এই জার্নিটার এন্ডিংটা তাই আমরা পার্টনার করছেন আমরা তাদের পার্টনার করছি সো এই যে ক্যাম্পেইনটা আমরা আরএফসি লাগে করছি আমরা কিছুক্ষণ পরে তার ভিডিও দেখার আগে আপনি যদি হইন এটা আমরা উইমেন হলরে কি মেসেজটা দেয় স্পেশালি ব্রিটিশ বাংলাদেশি উইমেন Look, it inspire because as we said before যে তোমার এরা তো আসলে কিছু এক্সাম্পল বা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন ক্রিয়েট করতে পারেন তারা দেখার লাগে আর আমরা তো মেজরিটি ডোনার্স ওইলা সিস্টার হলে দেন বেশি পয়সা And RFC is not something very new to our community. Dobir Sasa has raised over £400,000 at the time of the coronavirus and Garden Artia. Dobir Sasa most probably তারপরে continue his Amraloge project to us. Therefore, Aki Rahman came and gone to Mount Everest twice, not once. I think he gone to Mount Everest and the another one Mount something, but next to Kanchenjunga. So he had made 2 records there, Bengali, there, Bangladeshis, তারা এই খাম করিয়া কিতা করেন যে 26টা চ্যারিটির কাছে পয়সা যায় and we have in last 16 years RFCর জন্ম হওয়ার পর থেকে we have contributed to millions of মানুষের life changes and not 100,000 millions of মানুষের we completed over 141 mosque educational institute আমরা করছি হাজার মানুষের চৌকে যারা দেখতো না তারা চৌকে দেখানি হয়েছে যার বস্ত্র নাই তারা বস্ত্র দেওয়া নিয়েছে we have done আমার মনে হয় যে পৃথিবীর আর কোনো টেলিভিশনে এইরকম কোনো এক্সাম্পল নাই যে ওভার 100 মিলিয়ন পাউন্ড ছোট্ট মোটো এক কমিউনিটি থেকে তুলিয়া পৃথিবীর আমরা জীবিত অবস্থায় সেরা বদলাইয়া গেছি দেখতাম পারছি যে অনেক চেঞ্জেস পৃথিবী হয়েছে বাট ইট ওয়াজ অনলি পসিবল পিপল লাইক দবির সাসা আকি রহমান অ্যান্ড দ্য নিউ সিস্টার্স পিপল লাইক দেম কামিং ফরওয়ার্ড তারা আওয়ার কারণেই কিন্তু এটা করা যায় এবং জলবিয়া হোসেন যে চ্যানেলেসর মাধ্যমে দবির চাচার যে ক্যাম্পেইন এক রামাদানে আমরা 400,000 পাউন্ড দবির চাচার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফান্ড রেজ করেছি এবং দবির চাচা গত বছর এর আগের বছর 2020 থেকে গত 4 বছর ধরে ধারাবাহিকভাবে তিনি শত হাজার পাউন্ড তিনি ফান্ড রেজ করছেন এবং শুধু চ্যানেলেসের অডিয়েন্স কিংবা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকে নয় তিনি মেইন স্ট্রিম আপনারা নিশ্চয়ই জানেন যে আইটিভির একটি জনপ্রিয় টেলিভিশন মাধ্যম এবং সেই টেলিভিশনের একটি ন্যাশনাল চ্যারিটিতে তিনি মিলিয়নস অফ পাউন্ডস রেজ করতে সহায়তা করেছেন and when I say millions of pounds means millions of pounds সুতরাং এটি শুধুমাত্র বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে নয় এটি he became an icon for the UK এবং একই সাথে তিনি সারা বিশ্বের কাছে বাঙালিদেরকে ব্রিটিশ বাংলাদেশিদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তবে দর্শক মণ্ডলী দবির চাচার কাছে আসব তার আগে আপনারা জানি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকের অনুষ্ঠানের মূল যে তারকা আমি বলবো মূল যে ব্যক্তিত্ব তার পরিচয় জানার জন্য আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নাম তার পরিচিতি একই সাথে তিনি কেন এই ক্যাম্পেইনের সাথে জড়িত হয়েছেন তার উপর ভিত্তি করে ছোট্ট একটি ভিডিও আছে এই ভিডিওর মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে তার সাথে আমাদের আজকে যারা এখানে আছেন স্টুডিওর ভিতরে অডিয়েন্স একই সাথে টেলিভিশনের সামনে যারা বসে আছেন আপনাদের সবার কাছে তার পরিচয় তুলে ধরবো এবং পাশাপাশি সেই ভিডিওর পর আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো স্টুডিওতে আসার পর আমরা সরাসরি তার সাথে কথা বলবো চলুন দেখে আসি সেই ভিডিওটি আমার বাবা আমাকে পৃথিবীর অনেক গল্প বলতেন আমার দাদা ছিলেন একজন ইসলামিক স্কলার 1926 সাল থেকে 5 বছর তিনি আরব ভূখণ্ডের হাজার মাইল ভ্রমণ করেছেন আমার বিশ্ব ভ্রমণের সুপ্ত ইচ্ছার জন্ম বাবা এবং দাদার অনুপ্রেরণা থেকেই অনেকে বলেছেন অসম্ভব কারণ এর আগে সারা পৃথিবীর সবগুলো দেশ কোনো মুসলমান নারী ভ্রমণ করেননি আমার অনুপ্রেরণার জায়গা এই অসম্ভব শব্দটা বিশ্ব ভ্রমণ করতে যেয়ে আমি হাইয়েস্ট সামিট আরোহণ করেছি সমুদ্রের তলদেশের গভীর অনিশ্চয়তা দেখেছি কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে এমনকি ডাকাতের কবলে পড়েও প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকেও বেঁচে এসেছি
মধ্যেই আমি পৃথিবীর 167টি দেশ ভ্রমণ করার অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি। আমি থামবো না, কারণ বিশ্বের 200টি দেশে শান্তির বার্তা এবং আপনাদের সহযোগিতা পৌঁছে দিতে আমার এখন সবচেয়ে বড় শক্তি আরএফসি, রামাদান ফ্যামিলি কমিটমেন্ট। আমি মানুষের কষ্ট দেখেছি, যুদ্ধ দেখেছি, দুঃখী মানুষগুলোর হাহাকার দেখেছি, আর তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে আমার এবারের সফর। এই রমাদানে আরএফসি সাফার ফর পিসের মাধ্যমে বিশ্বে 200টি দেশে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার যাত্রায় আমি প্রস্তুত। আরএফসির 26টি আপিলের মাধ্যমে আপনার ভালোবাসা পৌঁছে দেওয়ার এই সফরে আপনিও শরীক হন। দর্শক, দেখছিলাম ছোট্ট একটি ভিডিও এবং একই সাথে আপনারা পরিচিত হলেন আমাদের আজকের আরএফসি সাফার ফর পিসের যে মূল ব্যক্তিত্ব, যিনি অ্যাম্বাসেডর অফ দি আরএফসি, নাজমুন নাহার। লেডিজ এন্ড জেন্টলম্যান, নাজমুন নাহার আমাদের সাথে স্টুডিওতে আছেন। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এই জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাকে প্রশ্ন করি যে এই যে জার্নি আপনি করেছেন, 167টা দেশ আপনি ভ্রমণ করেছেন। জি, আমাদের দর্শকদের সামনে আজকে আমরা প্রথম আপনাকে নিয়ে আসলাম। আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আপনাকে চেনে। আরএফসিতে আপনি সম্পৃক্ত হয়েছেন কেন? ইতিমধ্যে আরএফসি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি কিছু ডকুমেন্টারি দেখেছি। তো যেহেতু আমি শান্তির বার্তা নিয়ে পৃথিবী ভ্রমণ করছি, আমি ফিল করেছি যে আরএফসি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে সেটা আমার সাথে সম্পৃক্ততা আছে এবং মানুষের জন্য কাজ করছে আরএফসি, এবং আমিও মানুষের জন্য সারা পৃথিবী ঘুরে আমার যে প্রচেষ্টা যে মনুষ্যত্বকে তুলে ধরা এবং উই আর লিভিং ইন আন্ডার ওয়ান স্কাই, সারা পৃথিবীতে যা কিছু দেখেছি এবং মানুষের দুঃখ কষ্ট সব কিছু মিলে আমি ফিল করেছি যে আরএফসি এমন একটি প্ল্যাটফর্ম, আমার হয়তো পরবর্তী যে সফরগুলো হবে সেটা যদি আমি আরএফসির সাথে সম্পৃক্ততা দিতে পারি এবং একসাথে আমরা কাজ করতে পারি, তাহলে এটা মানুষের জন্য খুবই ভালো হবে। সেজন্যই আমার আরএফসির সাথে আমার সম্পৃক্ততা হওয়া। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সামনে স্টুডিওতেও অনেক অতিথি আছেন, যাদেরকে আমরা সিলেক্টেড কিছু অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের কাছ থেকেও, আপনাদের কাছ থেকেও জানবো নাজমুন নাহারের যে এই জার্নি, সেই জার্নি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলিও আপনারা করতে পারবেন। একই সাথে এই ধরনের ক্যাম্পেইন আমাদের কমিউনিটিকে কতটুকু ইন্সপায়ার করবে টু কাম ফরওয়ার্ড অ্যান্ড সাপোর্ট, যাদেরকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন, সে বিষয়ে আমরা আপনাদের মন্তব্য জানবো। একই সাথে আমাদের সাথে জুমে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অনেক অতিথি। আমাদের সাথে আছেন নাজমিন চৌধুরী, আমাদের সাথে ব্রাডফোর্ড থেকে আমাদের সাথে অতিথিরা যোগ দিয়েছেন, আমাদের সাথে লন্ডনের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা যোগ দিয়েছেন, ম্যানচেস্টার বার্মিংহাম থেকেও অতিথিরা যোগ দিচ্ছেন। আপনাদের সাথেও আমরা কথা বলবো। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের নাজমুন নাহারের আজকের এই জার্নি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া, কিভাবে আমরা নাজমুন নাহারের ক্যাম্পেইন আরএফসি সাফার ফর পিসকে আমরা কীভাবে সাকসেসফুল করতে পারি সে সম্পর্কেও আপনাদের কাছ থেকে আপনাদের মতামত জানবো। এবার দবির চাচা, আপনি তো গার্ডেনও আটটিয়া সারা দুনিয়া জয় করছেন, আর তাইন সারা দুনিয়ার 167টা দেশ অলরেডি তাই ভ্রমণ করে দিয়েছেন। এখন বাকি যে একটা দেশ আছে আপনার লাখান তাই আরএফসি লাগে ক্যাম্পেইন করবা, তখন হোক আছে তাই কিলা খান এই বাকি দিয়ে সব যে দেশগুলো আছে কিলা খান তাই যাইতা আটটিয়া যাইতা না কিলা যাইতা? না, আটটিয়া গেলে তো হইতো না। ভ্রমণ লাগলে একটা জিনিস লাগবো যেটায় তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি গেলেই ইজি হয় জিনিসটা। আপনি কি যাইতানি তার লোকে কোনো দেশ, কয়েকটা দেশ যাইতাম পারি? doesn't matter. If I ask my son, Atik, if he allows, I can go. আমরা আতিক ভাই সহ আপনারে ফাটাইব। আতিক ভাই সহ আপনি যাইবা যে আরো কয়েকটা দেশ ঘুরে আইলা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি তো আপনি তো আমরা লগে দেশও গেছেন কয়েকবার, তো দেশও যেহেতু যাইতে পারবেন তখন পৃথিবীর অন্যান্য দেশও আপনি যাইতে পারবা।
যখন তানরে আপনি যে আমরা আপনার সামনে যে আমরা যে বইন খারা আসুন বইন যে বউ আসুন এখন তাইন যে উদ্যোগটা নিছেন এই উদ্যোগ লই আপনার মন্তব্য কিতা? ভালো, ভেরি গুড। তাইন মনে করেন নি আপনি 400,000 পাউন্ড রেজ করতে পারছিল, তাইন মনে করেন আপনারা বিট করতে পারবা? পারবা। Try and try. Man can beat any man unless he properly tried. আচ্ছা, তা আপনি যে 400,000 পাউন্ড রেজ করছেন, আপনি কিছু অ্যাডভাইস দোকান আপনি কি লাগান ফান্ড রাইজ করছেন? আমার অ্যাডভাইস হইল, যদি মনে মনে চিন্তা করা যায় যে আমি এই জনতারে তুলতাম বা তার একটু আইডিয়া দিতাম, তাহলে নিজে কষ্ট করতে হইব। কষ্ট করলে ডেফিনেটলি ইউ উইল গেট দি রেজাল্ট। দিস ইজ মাই অনলি ওপিনিয়ন। কষ্ট করলে রেজাল্ট হবে ভালো, এবং এটার মধ্যে আর কোনো অ্যাডভাইস নাই। আচ্ছা, তো নাজমুল আপা, আমরা তো দবির চাচার সাথে আমরা কথা বললাম। জি, এবার বলুন, আপনি এই যে পুরো জার্নিটা কতটি দেশ আপনি ভ্রমণ করেছেন ইতিমধ্যে? 167টি দেশ। কতটি দেশ বাকি আছে? 36টি দেশ বাকি আছে। এই 36টি দেশ এবার আপনি আরএফসির সাথে যাত্রা শুরু করবেন 36টি দেশ কমপ্লিট করার জন্য। জি, আমাদের অডিয়েন্সের জন্য কি আপনি একটু আপনার পরিকল্পনার কথা বলবেন কিনা, যে মানে দেশগুলো আপনি কিভাবে চুজ করেন এবং কোন কোন দেশ ভ্রমণ করার পরিকল্পনা আছে আপনার আরএফসির জন্য? আমি এখন প্ল্যান করছি যে ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, গাবন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, মাদাগাস্কার, মালাউই, এরিত্রিয়া, এই দেশগুলো, আর ওশেনিয়ার মধ্যে কিছু কান্ট্রি আছে, সেগুলো প্ল্যান করছি আর কি। দুটো রুট আছে, সেই দুটো রুটে আমি প্ল্যান করার চিন্তা করছি আর কি। আচ্ছা, এই যে আপনি যেই দেশগুলির কথা তিনি বলেছেন, আমি নিশ্চিত যে অনেকগুলি দেশ হয়তো আমাদের মনে হতে পারে যে আমরা কোথায় যেন দেশগুলোর নাম শুনেছি, কিন্তু এই যে দেশগুলি হয়তো আমরা নতুন করে আবার জানবো তার মাধ্যমে যে তিনি গিয়েছেন বা যাচ্ছেন। এখন সব দর্শক জানতে চাইবে আপনার কাছে, জি, আপনি 167টি দেশ ভ্রমণ করেছেন, এই 167টি দেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন দেশটি ছিল? গুয়াতেমালা। কেন? গুয়াতেমালায় আমার অ্যাকচুয়ালি, প্রথমে আমাদেরকে বলুন গুয়াতেমালা কোথায়, এটি কোন দিকে পড়েছে? দক্ষিণ আমেরিকার মধ্যে। গুয়াতেমালা দক্ষিণ আমেরিকার মধ্যে। আমি যখন আমেরিকা থেকে গুয়াতেমালায় আমি গিয়েছি, সেদিন অনেক রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। সেই সময় হঠাৎ করে আমার সাথে একটা ছেলের পরিচয় হয় এয়ারপোর্টের মধ্যে, এবং সেই ছেলেটা আমাকে বলছে যে তুমি যে হোস্টেলে থাকবা ওখানে আমিও যাব, আমি একটা বুকিং দেব। তো এয়ারপোর্টে ইনফরমেশনের সামনে আমার সাথে পরিচয় হয়েছে, এবং তখন আমি বলছি ঠিক আছে চলো তাহলে আমার সাথে একজন হলো। তো দুজন মিলে আমরা গেছি হোস্টেলে, এবং আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। 14 ঘন্টা জার্নি হয়েছে, এবং সেও ক্ষুধার্ত ছিল। সে বলল যে চলো আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই। তো আমি ফিল করেছি যে আমার সাথে একজন আছে, হয়তো গেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু তার আগে আমি ব্লগগুলোর মধ্যে পড়েছি যে ওখানে একটু ডেঞ্জার কান্ট্রি, ওখানে রাতে বেশি ঘোরাফেরা করা যাবে না। আমি হোস্টেলে জিজ্ঞেস করেছি রিসেপশনে যে আমি কি যেতে পারবো ওখানে? তারা বলছে যে হ্যাঁ যেতে পারবা, কোনো অসুবিধা নেই, 2 গলি পরে তোমরা যাও। একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে যাচ্ছি। যে আমরা খেলাম, খাওয়ার পরে যখন বের হলাম তখন রাত 12:15 বাজে। তো আমি ওদের কাবাল স্ট্রিট এবং ওদের পুরো স্টোনের ইটগুলো বিছানো রাস্তার মধ্যে, ফুটপাথটা একটু উঁচু ছিল রাস্তা থেকে। তো আমরা দুজন মিলে হেঁটে যাচ্ছি, এবং ছেলেটা তার মোবাইল হাতে করে সে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে, আমি তার সাথে ছিলাম। হঠাৎ করে দেখি যে 2 ছেলে আমাদের সামনে থেকে আসছে। তখন আমি বললাম যে ওদেরকে দেখে আমার ভালো মনে হচ্ছে না, চলো আমরা অন্য পাশে রাস্তা ক্রস করি। ক্রস করতে গেছি, ঠিক সেই সময়ে 2 ছেলে এসে আমার বুকের মধ্যে ধরল গুলি, যে আর ছুরি তাদের একজনের হাতে, দুজনকে অ্যাটাক করলো। এবং পিস্তল? হ্যাঁ, পিস্তল এবং নাইফ। হ্যাঁ, পিস্তল এবং নাইফ ধরেছে। সে আমাকে গুলি করবে বুকের মধ্যে, ঠিক এই অবস্থায় তখন আমি তাকে হাত উঁচু করেছি যে আমি তোমাকে আমার যা আছে সব দিয়ে দিব, তুমি আমাকে মেরো না। কিন্তু সে আমাকে গুলি করতে যাবে, ঠিক এই মুহূর্তে ওই ছেলেটা পাশে, যে টুরিস্ট ছেলেটা ছিল, ও আমাকে জোরে ধাক্কা দিয়েছে। যখন ধাক্কা দিয়েছে আমি পড়ে যাই, এবং আমার পা দুটো ফুটপাতের মধ্যে, আমার মাথা পড়ে গেছে নিচে, এবং প্রচণ্ড ব্লিডিং আমার হাঁটু থেকে, এবং এখন আমার হাঁটুর মধ্যে অনেক মানে দাগ আছে, ব্যথা হয় মাঝে মাঝে। হাতের এই পাশটা পুরোটা ছিলে গেছে, এবং কোনোইতে আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি, এবং প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। সেই অবস্থায় আমি উঠে আবার দাঁড়িয়েছি যে ও আমাকে পিছন থেকে গুলি করে কিনা। যখন আমি উঠে দাঁড়িয়েছি তখন আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, এবং আমি পকেটের মধ্যে হাত ঢুকিয়েছি। যখন আমি হাত ঢুকাচ্ছিলাম আমার অনেক কষ্ট লাগছিল যে
আমি চোখে পানি চলে আসছে, আমি আর করতে পারছিলাম না, হাত ঢুকাতে পারছিলাম না, আমি চিৎকার করছি যে আমাকে মেরো না, কিন্তু সে আমাকে এক হাত গলার মধ্যে ধরে আছে যে তাড়াতাড়ি তাকে সব কিছু দেওয়ার জন্য, আর এক হাতে পিস্তল দিয়ে ধরে আছে। যখন আমি চিৎকার করে কাঁদছিলাম তাকে টাকা পয়সা বের করার জন্য, কিন্তু আমি পকেটে আর হাত ঢুকাতে তাকে যে টাকাটা আমি দিব সেটা আমি আর সে শক্তি আপনার ছিল না। সে শক্তি আমার ছিল না। এমতো অবস্থায় দেখলাম যে ব্লাড যে চুয়ে চুয়ে পড়ছে, আমার জিন্স পুরোটা রক্তাক্ত হয়ে গেছে এবং ব্লাড ছিটকে পড়েছে মাটির মধ্যে। সে অবস্থায় হঠাৎ করে আমি দেখি যে সে তার পিস্তলটা পকেটের মধ্যে ঢুকিয়েছে। ঢোকানোর পরে সে ছুরি পিস্তল ঢুকিয়ে ওই ছেলেটাকে ইশারা দিয়ে সে অন্যদিকে হাঁটা দিল। তখন আমি দৌড়ে আমি ফিল করেছি যে আমি মনে হয় কোনো একটা থ্রিল মুভির মধ্যে আছি। আমি দৌড় দিয়ে আমি অন্য আরেকটা গলিতে চলে গেলাম এবং চলে গিয়ে আমি বসে পড়লাম। আমি আর হাঁটতে পারছি না, বসে আমি পড়ে গেছি এবং ওই অবস্থায় ওই ছেলেটা পিছন থেকে দৌড় দিয়ে এসে আমাকে এভাবে ধরে তারপরে আমাকে নিয়ে গেল হোস্টেল পর্যন্ত। সেদিন আমি ফিল করেছি যে এটাই হয়তো আমার ডেস্টিনি, যে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে এই মানে মৃত্যুর হাত থেকে, যে আমার জীবনের সবচেয়ে ওয়ার্স, যে আমাকে কেন সে মারেনি আমি বলতে পারবো না, যে কেন আমি বেঁচে এসেছি, যে সেই মোমেন্ট থেকে যে আমি এতগুলো দেশ ভ্রমণ করার পরে যে এই যে মৃত্যুর কাছাকাছি আমি গিয়েছি, কিন্তু আমি শরীরের ভেতর আমি ফিল করেছি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, হয়তো এটা আমার ডেস্টিনি যে আমি আগামী দেশগুলো হয়তো আমি ভ্রমণ করব। সে কারণে তখন আমি ফিল করেছি যে আমাদের পৃথিবীতে আসলে যে আমাদের শান্তির প্রয়োজন, শান্তিটাকে আরও বেশি করে স্প্রেড করতে হবে, যেন আমরা পৃথিবীকে সুন্দর করে তুলতে পারি, যে মানুষের মাঝে সমতা, মানুষের মাঝে যে খারাপ যে জিনিসগুলো আছে এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এবং সেই রক্তাক্ত অবস্থায় আমি বসেছিলাম ফুটপাতের কোনায় এবং সেখান থেকে ওই ছেলেটা আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে আমাকে হোস্টেল পর্যন্ত নিল। প্রচণ্ড আমার হাত ফুলে গেছে এবং হাঁটু দিয়ে আমি পা দিয়ে আর হাঁটতে পারছি না। সেই অবস্থায় আমাকে নিয়ে বসানোর পর জার্মান একটা মেয়ে ছিল ট্রাভেলার, সে ডক্টর, এবং সে আমাকে প্রাথমিক ব্যান্ডেজ আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমি যখন শুয়েছিলাম তখন আমাকে উত্তর আমেরিকা প্রথম আলো থেকে আমাকে ফোন দিয়েছে। ওরা আমার জার্নিটাকে ফলো করার জন্য আমাকে ফোন দিয়েছে। সে দেখে সেও কেঁদেছে, যে জার্নালিস্ট রোকেয়া দীপা উনি। এবং আমি শুয়েছিলাম এবং পরের দিন ট্যুরিস্ট যারা ছিল আমার আশেপাশে তারা আমাকে বলছে যে তোমাকে এখানে রেখে আমরা যাব না, তুমি আমাদের সাথে চলো। এই রক্তাক্ত শরীর এবং প্রচণ্ড ব্যথা, গা ফুলে গেছে এই অবস্থায় তখন আমি তাদের সাথে আমি ট্যুর করেছি এবং অ্যান্টিগুয়া নামে একটা শহরে আমি গিয়েছি। এবং সেখানে যাওয়ার পরে আমি যখন হোস্টেলে শুয়েছিলাম, ওরা শুনেছে ট্যুরিস্টদের কাছ থেকে যে আমার এই অবস্থা হয়েছে। তখন আমি যখন ঘুম থেকে উঠেছি দেখি যে একটা চিরকুট, এবং সেই চিরকুটের মধ্যে লেখা আছে যে তুমি আমাদের দেশে এসেছো, যে এসে তোমার এই বিপদ হয়েছে, আমরা খুবই সরি, আশা রাখি এরকম কিছু আর হবে না, তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাদেরকে জানিও। তা এখানে আমি দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে মানুষের মানে তাদের মধ্যে যে সহনশীলতা এবং ভালো মানুষত্ব আছে সেটা, এবং অন্যদিকে যে খারাপ মানুষের কবলে আমি পড়েছি এবং সেখান থেকে আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সে দুটো জিনিস আমি দেখেছি। একই জার্নিতে আপনার দুটি অভিজ্ঞতা হলো। জি, আমরা আরও জানবো আপনার কাছ থেকে, বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার শৈশব, আপনি কেন এই ধরনের আপনি চ্যালেঞ্জিং বলুন কেন এই ধরনের একটি উদ্যোগের সাথে বা আকাঙ্ক্ষার সাথে বা জার্নির সাথে আপনি কেন জড়িত হয়েছেন। মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, সুইডেনে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি ট্রাভেলার কেন হলেন সেটি সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে জলিল ভাই, আরএফসি প্রত্যেক বছর মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আরএফসির চ্যারিটি সম্পর্কে, আরএফসি সম্পর্কে, এবং একই সাথে যে সমস্ত চ্যারিটি হলো লাগে আমরা কাম করলাম সেই সম্পর্কে প্রিটি মাচ তো আমরা ওভার সাবস্ক্রাইব থাকি প্রত্যেক বছর চ্যারিটি সম্পর্কে। তো এবার আরএফসি সম্পর্কে বা আরএফসি আমরা যে চ্যারিটি পার্টনার সম্পর্কে আপনি কিছু কৌকা, স্পেশালি প্যালেস্টাইনের যে সিচুয়েশন হয়েছে কিংবা বাংলাদেশের যে সমস্ত প্রজেক্ট আমরা কাম করলাম, একটু যদি আপনি কইন আমরা দর্শক লগে মানুষ জানতে চাইব যে আমরা আসলে হারারে সাপোর্ট করলাম থ্রু আরএফসি। আমরা তো আসলে সাপোর্ট করি যার দরকার, যার নিডি। পৃথিবীর বর্তমানে আমরা ইংল্যান্ডেও তোমার 17 মিলিয়ন মানুষ বিলো পভার্টি বসবাস করে, দূরে যাওয়া লাগতো না, ইংল্যান্ডের অবস্থাও খারাপ। আর আমরা যেসব প্রজেক্ট করি সেগুলো হইলো যে আমরা যে আমতৈলর প্রজেক্ট, যেটা আমরা যে ভিলেজ যেটা করলাম, এটা তৈল প্রায় ওভার 400 ডিসেবল বাচ্চা নেব। আলহামদুলিল্লাহ আমরা কিছু এডুকেশন ফ্যাসিলিটির ব্যবস্থা করা আর বাড়ি বানাইয়া দেওয়া হয়েছে। সো প্যালেস্টাইন তো ডেফিনেটলি আমরা কাম করি। সিরিয়াত বিগত 12-13 বছর থেকে আমরা কন্টিনিউ কাম করলাম। সিরিয়াতে আমরা আরবি শেখাই না মানুষের, আমরা ইংলিশ শেখাই। সো
সো আমরা শিক্ষার দিকেও আসি, খানের দিকেও আসি। প্যালেস্টাইন তো ইট দ্য মাস্ট, বাট এট দ্য সেম টাইম প্যালেস্টাইন তোমার এখন পৃথিবীর সব মানুষের মুখে। আমরা হয়তো 50 বছর ভুলে গেছিলাম, সো যেটাই আল্লাহ বালার লাগি করেন। এট দ্য সেম টাইম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা খাজেনও হলে একলগে তো ইনজুর্ড হয়েছে না, এত বেশি মরছইন না। সো যারা আছেন তারা আল্লাহ তোমার সহি সালামত মধ্যে রাখতে, কিন্তু আমরা কাজ করতে হইব, তারা রিবিল্ড করে দিতে হইব, তারা শিক্ষা দিতে হইব। এট দ্য সেম টাইম আমি মনে করি যে ইটস এ গ্রেট নিউজ ফর এভরিওয়ান যে আমরা সবে প্যালেস্টাইন সম্পর্কে এখন চিন্তা করার মাঝখানে আমরা সবে চিন্তার কথা ভুলে গেছিলাম। তারা সহযোগিতা করে, আমরা খালি ফাইন্যান্সিয়াল সহযোগিতা করতাম না, তারা লাগে দোয়া করতাম। অ্যাট দ্য সেম টাইম আমরা এবিলিটি থাকলে আমরা রাইট সোর্স মতো গিয়ে তারা লাগে কাম করতাম। অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্সে ঢুকে তো আমরা লাভ নাই। আমরা কাজ হয়েছে আমরা মানুষের সেবা করা, এবং সেবা করতে গেলে আমরা কিন্তু পৃথিবীর, আমরা আফ্রিকাতে কাজ করি, পানির ওয়েলগুলো আমরা আছে আমরা করলাম। হিউম্যানিটেরিয়ান তো আমরা অনেক কাজ করলাম, মসজিদ আছে। এই বছর আমরা একটা বড় প্রজেক্ট নিলাম, ফরেস্ট গেট মস্ক। বাংলাদেশি এত আওয়া আইসেন, মানে গত কয়েক বছরের ডাবল হয়ে গেছেন লিটারালি। অ্যাবাউট 250 to 300,000 মানুষ অ্যাড হয়েছেন। এটা আমার কথা নয়, সরকারিভাবেই তোমার দেখা যায়। তো এরা ফরেস্ট গেটের এই মসজিদটা আমরা তো এটা 3-4 বছর কাজ করতে হইব এই মসজিদের লাগে। সো মেনি আদার নিউ প্রজেক্ট, বাট প্রপোর্শনালি মানুষের কাছে আমরা পয়সাগুলো যায় এবং আমরা ডেলিভারি দেই এমন স্টাইলে যে আমরা তার জবাবদিহিতা নেই। সো আরএফসি মানুষের কাছে নতুন কিছু না, তারা মানুষের কাছে ইন্ডিপেন্ডেন্টভাবে মনিটর করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রজেক্টগুলো খুব বাঁচিয়ে আমরা নেই যে এই প্রজেক্টগুলো মানুষের কাজে লাগবে, যে মানুষের পাশে আমরা দাঁড়াইতাম পারবো। মোটেল আমরা মেইন উদ্দেশ্য থাকে, আমরা উদ্দেশ্য থাকে না যে একটা মানুষের যদি আমরা হেল্প করতাম পারি, একটা তার পাশে দাঁড়াইতাম পারি, তাহলে আমরা সারা হিউম্যানিটিরে বাঁচাই। ও উদ্দেশ্য আমরা তাকে, ও নিয়ত থাকে আমরা মাথার মাঝে যে অলমাইটি হ্যাজ সেজ দিস, আমরা কইছেন তোমরা যদি পাশে দাঁড়াও। এর চেয়ে পৃথিবীতে মনে হয় না বেটার আর কিচ্ছু আছে আমরা লাগে যদি মানুষের পাশে আমরা দাঁড়াই না। আমরা মানুষের পাশে দাঁড়াইতাম, ডাজেন্ট ম্যাটার কোন রেস, কোন কালার, কোন ধর্ম, এগুলো আমরা দেখতাম না, আমরা মানুষ বাঁচাইতাম। এটাই হলো আমরা সবার চিন্তা থাকতে হইব যে আমরা তো অনেক বালা রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যত পৃথিবীতে আসলে এতটুকু পয়সারও দরকার নাই মানুষের, সবসময় আমি যেটা কই যে লাইফ হ্যাজ নো মিনিং। হ্যাঁ, লাইফের কোনো মিনিং নাই, লাইফ একটা অপরচুনিটি টু ক্রিয়েট এ মিনিং। সো আমরা যেভাবে ক্রিয়েট করবো মিনিং, ঠিক তেমনি করি। আর আমার কমিউনিটির মানুষে যেভাবে ক্রিয়েট করছেন মিনিং, সবসময় আমরা আনপ্রেসিডেন্টেড পয়সা দিই। আমরা রমজান মাসে প্রায় 20 মিলিয়ন পাউন্ড ডোনেট করি। আমরা বাংলাদেশিরা ওভার 20 মিলিয়ন আমরা ডোনেট করি মান্থ অফ রামাদান। আমি মনে করি আনপ্রেসিডেন্টেড, দিস ইজ আমরা কমিউনিটির মতো। আর নাইলে আমরা ইস্ট লন্ডন এত চ্যারিটির বাসস্থান থাকলো না, অনেক 200,000 250,000 রেন্ট দিয়ে চ্যারিটি হল থাকলো না, নিশ্চয়ই তারা পয়সা তুলতে পারে, লাগি তো তারা বয়স। তো এরপর আমরা কমিউনিটির মতো আমার মনে হয় না আর কোনো কমিউনিটি আছে যে অন্য মানুষের দুঃখ দেখলে আমরা কান্দি, অন্য মানুষের কষ্টে আমরা কান্দি। দিস ইজ এ কমিউনিটি ওয়ার আমরা অন্যর দুঃখ দেখলেই আমরা কান্দা আরম্ভ করি, আমরা দেওয়া আরম্ভ করি, আমরা হার্ড আর্নিং পয়সা হাত দিই। সো অ্যান্ড পিপল লাইক দবির চাচা কেম অ্যান্ড চেঞ্জ দি আরএফসি আমরা 150-200,000 পাউন্ড করতাম, দবির চাচা হওয়ার পরে আমরা 500,000 পাউন্ড পর্যন্ত লইয়া যাওয়া গেছে। And he's over 103 years or 5 now. He's over 100, let's make it this way. So over 100 years, and Dobir Sasa also recognized by Queen. Queen is now dead. OBE. And সমাজের তো কত রেকগনাইজ, and আল্লাহ রেকগনাইজ করলে হয়ে যাব, and তারা কষ্ট। এবং দবির চাচা আমরা লোকে সবসময় আসেন, আমি চাইতেন দীর্ঘজীবী হইতা, স্বাস্থ্যবালা থাকতো। এবং দিস সিস্টার শি জয়েন্ড আস, আমরা সব এটা কম্বাইন্ডলি কাম করতে হবে। দিস ইজ নট অনলি হার প্রজেক্ট RFC প্রজেক্ট অফ এ চ্যানেল এস, আ প্রজেক্ট অফ এভরি ডোনার অ্যান্ড এভরি ভিউয়ার্স অফ চ্যানেল এস, বিকজ চ্যানেল এস তো আসলে আমরা নাই, আমরা সবসময় কই যে ভিউয়ার্স অফ তার কাছে, বিকজ দিস ওয়ার্কস ফর দ্য কমিউনিটি। কারণ আমরা সংগ্রাম করি তোমার সবসময় যে স্টাবলিশড মানুষের ন্যায় যেটা, ওটা স্টাবলিশ করলে মানুষের রাইটস যেটা পাইতো। এবং জাকাত আমরা উপরে ফোর্স, আমরা জাকাতের পয়সা কন্টিনিউ দিতাম, গরিবর পাশে দাঁড়াইতাম। এটা তোমার এটা আমরা আল্লাহর আদেশ মানতাম। আমরা রমজান মাসেও আমরা আল্লাহর আদেশ মানিয়ে যাই। সো এই প্রজেক্টটা আমরা সাকসেসফুল করা আমরা সবর দায়িত্ব। একজন সিস্টারে এটা সবসময় আমরা প্রচার করিয়া থাকি চ্যানেল আছে, ইন টার্মস অফ ডোনার হলে চ্যারিটি হল কিলাখান চুজ করতা। অবভিয়াসলি যে সময় ক্রাইসিস বেশি হয়, ক্রাইসিসের সময় বেশি হয়, চ্যারিটি হলোর আগ্রহ বেশি বাড়ে। সো ডোনার হলোর প্রতি আপনার অ্যাডভাইস কি থাকবে? আমরা পৃথিবীর সব মানুষে আমরা লাইফ ও রিস্ক অ্যাসেসমেন্ট করি।
আমরা আপনজন খুঁজতে সময় আমরা তোমার রিস্ক অ্যাসেসমেন্ট করি, ঠিক তেমনি করি যদি আমরা রিস্ক অ্যাসেসমেন্ট শব্দটা আমরা লাইফও না আনি তাহলে তো আমরা ধোঁকা খাইমো সবসময়। হোয়াট ইজ এ রিস্ক অ্যাসেসমেন্ট? একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় যেগুলো বুনিয়াদ কিতা, এই চ্যারিটি গত 10 বছরে কিতা করছে, 5 বছরে কিতা করছে, খেয়ে আসুন এগুলো ফিসে, তারা কিতা খাম করেন না করেন, হঠাৎ করে মাশরুমল লাগানো একটা উঠিয়ে আইলো আর হায়ার করে মিয়া সাহেব 2 জন বয় দিল। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। ইউ নিড টু সি তারা বিগত 10 বছর তারা ট্র্যাক রেকর্ড কিতা, তারা কিতা খাম করছে, এগুলো মায়ে কিতা করে, এগুলো বাইয়ে কিতা করে, এগুলো বইনে কিতা করে, ইউ গট টু সি অল অফ দিস যে তারা খেয়ে কিতা করে এবং তারা কাজ কিতা করে। কাজ দেখতে ওয়েবসাইটে গেলেও দেখা যাবে তারা অ্যাকাউন্ট প্রিন্ট আউট করলে দেখলেই বা যে 85% তার এক্সপেন্স এভরি 100 pound দে রেজ, তখন তো ওয়ার্নিং বেলস বিকজ তোমার মেইন কোজও জান না। অ্যান্ড সো তারা লাগি ডিসাইড করতে হবে যে এখন যদি হঠাৎ করে এখন আমরা খেয়েও গিয়ে এখন প্যালেস্টাইন কাম করতাম পারলাম না। So people are taking from this community hundreds of million. Even government হলে Palestine কাম করতে পারে না, but charities are taking money and they're sitting on it. What will happen to those money? That's a question to be asked. So it is emotional ব্যাপার নয়, ব্যাপারটা হয়েছে যে মাথায় ইউজ করতে বা আপনি যদি মনে করেন রিসার্চ করতে না, আপনার বাচ্চিন্তরে দিয়ে রিসার্চ করাই বা দেখতেই বা, বিকজ রিমেম্বার no individual charities are allowed to work in Palestine, but Muslim emotions are so heavy. I think about 250 million has been raised, but এখনো 5 million যাইতে পারতো না because they are not allowed to go and work there. So how are you going to go and limited work? charity access আছে, limited charity Yeah, international it's only 3 charity. United Nation can't go and work. So therefore এখন আপনি পাগল হইয়া সব মসজিদে পয়সা তুলে, how this mosque is going to distribute this fund? তার কোনো ক্ষমতা আসেনি। So এটা আপনি কমন সেন্স ইউজ করতে হবে। So what do you do? সো আপনি একটু রিল্যাক্স করতে হইবা, রিসার্চ করতে হইবা, দেখতে হইব যে খারে পারমিশন দিছে, খেয়ে গিয়া খাম করতে হইব, কিন্তু কোনো চ্যারিটি যাইতে পারেন না। সো হোয়াট ইজ হ্যাপনিং, পুরানা ফুটেজ মানুষে ইউজ করবো, করিয়া নিব। সো এটা তো আর মানুষের ইমোশন। সো দেয়ারফোর আমরা খুব ঠান্ডা মাথায় খাম করতে হইব, কারণ চ্যারিটি কিন্তু ইটস খালি লিল্লা দেওয়া, ইটস এ বিগ বিজনেস, বড় বড় বিজনেস, ইটস বিলিয়ন্স অফ পাউন্ডস অফ বিজনেস। এখন আপনি যদি ইমোশনাল খালি হয়ে যান তাহলে খাম হইতে হবে। তার চেয়ে নামাজ পড়িয়া খান দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, নিজের হার্ট আর্নিং পয়সা গড়ে রাখি দেবা, খেউরে দেওয়া লাগতো না। ইভেন চ্যানেল করে দিই না যদি আপনার বিশ্বাস কনফিডেন্স না থাকে, কনফিডেন্সের ব্যাপার আপনার। ইয়েস অফকোর্স। এবং যেটা জলিল ভাই বলছেন, আমরা সবসময় যেটা প্রমোট করি যে চ্যারিটি কন্ট্রিবিউশনের আগে অবভিয়াসলি ডিউ ডিলিজেন্স ইটস সো ইম্পর্টেন্ট। এবং চ্যানেলসের পক্ষ থেকে চ্যানেলের যে সমস্ত চ্যারিটি হলো লোকে কাম করে, আরএফসির যে চ্যারিটি পার্টনার, আমরা একটা ডিউ প্রসেস আছে হুইচ হ্যাজ বিন এ ভেরি এস্টাবলিশড প্রসেস। এই প্রসেসগুলো মেনটেন করি আমরা চ্যারিটি পার্টনার নেই এবং তার কার্যক্রম সবসময় অন দ্য গ্রাউন্ড প্রোগ্রাম আমরা চ্যানেলসের নিউজের মাধ্যমে বা ডকুমেন্টারির মাধ্যমে আমরা আপনারা সবসময় দেখাই। সামটাইমস ইভেন আমরা ডু লাইভ কানেকশন, যাতে করে আমরা অডিয়েন্স হলে দেখতে পারেন যে আসলে এক্স্যাক্টলি কোন জায়গায় কিতা ওর। বাট মোস্ট ইম্পর্টেন্ট এরপরেও আমরা মনে করি যে একটা ডিউ ডিলিজেন্সের ইম্পর্টেন্স আছে এবং আমরা যেন আমরা কমিউনিটি অত্যন্ত উদার কমিউনিটি, এই কমিউনিটি তাকে পয়সা মিলিয়ন মিলিয়ন পাউন্ড আমরা মানুষের ডোনেট করেন এবং প্রত্যেকটা পয়সা যেন ইউটিলাইজ হয়, এর লাগে আমরা সবর সচেতনতা দরকার। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির আগে জলিল ভাই আপনি 30 সেকেন্ডে আমরা দর্শকের উদ্দেশ্যে আমরা সাফার ফর পিস এই ক্যাম্পেইনটা সাকসেসফুল করার লাগি আপনি স্পেশালি আপনার সবচেয়ে বড় বক্তব্য হলো মা বই নাই নকল, এই মা বই নেন তো আপনার কিছু হোকা আসলে কিছু খবর নাই ভিউজ হলো আপনার কাছে একটা ওয়াকুল আবেদন হইল যে লোক আরএফসি আপনারা দেওয়া, আমরা এগুলো থেকে আসলে পয়সাও খাই না, আমরা নেইও না, দেইও না। দিস ইজ আমরাও পয়সা কালেক্ট করি না আরএফসি থেকে, আর একটা চ্যারিটি কালেক্ট করে এবং চ্যারিটি হলে তারা ডিস্ট্রিবিউট করে এবং আমরা শুধু মনিটর করি। অ্যান্ড সত্যিকারে হইলো যে খুব ডিফিকাল্ট, আপনারা কেউ সিরিয়াত গিয়ে আসলে ইমপ্লিমেন্ট করা খুব টাফ, কারণ লোকাল চাঁদাবাজ ওগুলোরে পয়সা দেওয়া লাগে। সো অনেক খাম করা লাগে এগুলার পিছনে। আপনারা আমরা এই বইনে শুরু করছেন, আপনারা বইনে নকল আছেন, তাই নিজেকে ইমপ্লিমেন্ট করবা না কিছু কিছু জায়গা, যেহেতু তাই দেশ পছন্দ করেন ঘুরতে। যেমন আফ্রিকাতে গিয়ে আপনি কাম করতে পারতেন, আপনার লোকাল গভর্নর যেগুলো আছে এগুলো ফেলা ঘুষ খাওয়াইতে দিব, আনলে হে এলাও করতেন, আপনার বন্দুক দিয়ে গুলি করি শুট করি মারে ফেলাই দিব। সো দের আর লট অফ লজিস্টিক লাগে কাম করতে, যেহেতু এই সিস্টেমে উদ্যোগ নিয়েছেন এবং তাই পৃথিবীর ডেঞ্জারাস কিছু জায়গা অকল ঘুরিয়ে আইছেন। সো তাই কিছু কিছু আমরা যেসব চ্যারিটিতে গিয়ে খাস করি সেই সব জায়গা তাই গিয়া নিজে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করবা এবং আপনারা রেজাল্ট দেখাইবে যে হাউ ডিফিকাল্ট, বাট আপনার পয়সা পুঙ্খানুপুঙ্খান এবং ফেনি ফেনি আমরা কাজও লাগাই। তো এই বছর প্রত্যেক বছরের মতো আপনারা এই বছর আমরা সহযোগিতা করবা, যাহাতে আমরা গরিব মানুষের পাশে দাঁড়াইতাম পারি, যারা নিডি তার পাশে দাঁড়াইতাম পারি, তার পাশে দাঁড়ানি আমরা ইমানি দায়িত্ব। আপনারা সব ভালো থাকবো, আমরা এই দোয়া করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক যাব ছোট্ট একটি বিরতিতে এবং বিরতির পর আমরা
নাজমুন নাহারের সাথে আরও কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে অতিথিরা আছেন, তাদের ভাবনা জানবো। একই সাথে জুমে অনেক অতিথি জয়েন করেছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। যাবো ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। আমি যাচ্ছি বিরতিতে, বিরতির পর আবার আমরা এই অনুষ্ঠানে ফেরত আসছি। ধন্যবাদ। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফসি লেগেসি সাফার ফর পিস এর লঞ্চিং অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই সাফার ফর পিস কি এবং এর নেপথ্যে যে আছেন তার পরিচয় সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা স্টুডিওতে আরেকজন অতিথি এসেছেন, তার সাথে পরিচিত হব এবং তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের বিভিন্ন চ্যারিটেবল উদ্যোগের সাথে জড়িত আছেন। তবে আজকের অনুষ্ঠানে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি আমাদের আরএফসির অ্যাম্বাসেডর জনাব মোহাম্মদ মতিউর রহমান। জনাব মতিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রিয় মামা, তিনি চ্যানেল এসে সবার মামা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক বছর ধরে, গত কয়েক বছর ধরে আপনি আরএফসির সাথে আছেন। গতবার আপনি আরএফসির অ্যাম্বাসেডর হিসাবে আমাদের সর্বোচ্চ যে কয়েকজন ফান্ডরাইজার ছিলেন, আপনি তার মধ্যে একজন। এবার আপনি দেখেছেন যে আমাদের এই বোন, তিনি সারা পৃথিবী ভ্রমণ করবেন। ইতিমধ্যে 167টি দেশ ভ্রমণ করেছেন। বাকি কয়েকটি দেশ তিনি আরএফসির জন্য, আরএফসির মাধ্যমে পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দেয়া, ক্লাইমেট চেঞ্জ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা, যারা নিষ্পেষিত নিপীড়িত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা আরএফসির মাধ্যমে। এজন্য এবার তিনি নিয়ে এসেছেন সাফার ফর পিস। আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য তো এটা জাস্ট what she is doing পিসের জন্য, দ্যাট ইজ ইন মাই লাইফ, হোল অফ মাই লাইফ। আমি শুধু ওই এসব চিন্তাধারাই আমার মনের মধ্যে সবসময়। হাউ ক্যান আই হেল্প, ইফ সামবডি হেল্প আই অ্যাপ্রিসিয়েট, তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। তো উনি যা করতেছেন এটা তো ইউনিক, এটা তো আর এমন দিস নট 10% or 100% doing it, one and only. So এটা তো আর এখানে তো আর কারোর সাথে কোনো তুলনা হয় না। And she is only doing for peace, and that is really আমরা যারা বলতেছি, আমি not taking any credit for it, যাদের মনের মধ্যে সবসময় থাকে যে want to help people। আর আমি সবচেয়ে গ্রেটফুল যে এই চ্যানেলের সাথে করে যুক্ত হয়ে আমি যে কিছু করতে পারতেছি, and that is I'm grateful to them. এবারও আমরা আপনার কাছ থেকে সহযোগিতা আমি করব এবং I want to declare something। জি, যে আমি প্রথম যখন করি ওখানে 112 মাইল আমি হাঁটছিলাম। জি, ওয়াক তো আমার মেইন উদ্দেশ্যটা হলো যে যারা চলে গেছেন, যেমন স্পেশাল আমার মা বাবা, ওনাদের টু বি গ্রেটফুল টু দেম। আর আমার ইয়েটা ছিল যে আমি আমার ঘর থেকে আমার মা বাবার কবরে হাঁটছি আমি 15 কিলোমিটার ডে। তো ওইটা ছিল ফর 10 days। কিন্তু এবার আমি চাইতেছি 300 কিলোমিটার করব। 300 মাইলস, রমজানে মাইলস না কিলোমিটার। ওকে, কিলোমিটারটা সহজ হয় কারণ ওইটা ইউ ক্যান ডিভাইড ইন 10, মানে এভরিডে 10 করে, দ্যাট মিনস 20 দিন শেষ হয়ে যাবে আর কি। আর মাইলস হলে ইট উইল গো বিয়ন্ড 300। সো এনিওয়ে, মেবি নেক্সট ইয়ার। তো আমার এইটা চিন্তাধারা এইটাই, এবং দিস টাইম আই ওয়ান্ট হেল্প ফ্রম ইউ অ্যাজ ওয়েল, লাস্ট টাইম যখন করছিলেন আপনারা, it worked very well. Yeah, you need publicity. জি, I think, and so আপনার সাথে কথা বলে I'll take part. আমি ওই সব দেশে যেতে পারবো না, কিন্তু কবরস্থানে যে আমার শখানেক বা অন্য লোকজন ঘুমিয়ে আছে তাদের সাথে দেখা করবো এভরিডে। তো আমি এটা আর কি, এটা প্রমিস করতেছি, এবং আই হোপ আল্লাহ উইল হেল্প মি। অবশ্যই। অর্থাৎ মামা ইতিমধ্যেই গত বছর আপনারা জানেন যে আমাদের আরএফসি অ্যাম্বাসেডর যারা, তারা প্রত্যেকেই তাদেরকে
15,000 পাউন্ড অ্যাম্বাসেডার হিসাবে তাদেরকে ফান্ডরাইজ করতে হয় অথবা ডোনেট করতে হয় অথবা এটির দায়িত্ব নিতে হয়। গত বছর জনাব মতিউর রহমান তিনি 15,000 পাউন্ড রেজ করেছেন এবং এর জন্য তিনি তার পরিবার, তার ব্যক্তিগত সংগ্রহ, তার জাকাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি তার স্থানীয় এলাকাতে তিনি লোকালি তিনি একটি ইফতার গ্যাদারিংয়ের অর্গানাইজ করেছিলেন, যেখানে অনেক মানুষ পার্টিসিপেট করেছিলেন। স্থানীয় বাঙালিরা পার্টিসিপেট করেছিলেন, নন বাঙালিরাও পার্টিসিপেট করেছিলেন এই আরএফসির সহযোগিতার জন্য। সুতরাং এবার আমরা একইভাবে আমাদের এই ক্যাম্পেইনকে সাফার ফর পিস, আরএফসি সাফার ফর পিসকে সহায়তার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ইভেন্ট অর্গানাইজ করতে পারি। ব্যক্তিগতভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন, কমিউনিটিগতভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন, কয়েকজন মিলে উদ্যোগ নিতে পারেন। আপনাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, স্থানীয়ভাবে অনেকগুলি গুরুত্বপূর্ণ সংগঠন আছে, স্থানীয় সংগঠন আছে কিংবা ন্যাশনাল সংগঠন আছে, মসজিদ আছে, এবং অথবা কয়েকজন মিলে বিভিন্ন জায়গায় ইফতার গ্যাদারিংয়ের মাধ্যমেও ফান্ডরেজ করতে পারেন আমাদের আরএফসির বিভিন্ন প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য। আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন, আমরা তাদের কাছে যাব। তবে তার আগে জানাব না, জি মামা। আমি জাস্ট একটা জিনিস সবসময় বলতে চাই, আমরা শুধু মুসলমান না, আমরা এদেশে এইটা আমাদের দেশ। এবং আপনি আমার লাস্ট বিয়েতে আমার এমপি was the first person to donate and she is not Muslim. So 150 pound আগেও করছে, কিন্তু লাস্ট টাইম। সো ইভেন আমার কাউন্সিলর ফ্রেন্ড, আমার রাস্তায় দেখা হয়েছে, আমি হাঁটতেছি, সে হঠাৎ করে বলছে কোথায় যাইতেছো, বলছে যে রেইজিং মানি। হি ইজ এন ইংলিশ ম্যান, পকেটে তার একটা পাউন্ড ছিল, সাথে সাথে দিয়ে দিছে। সো হোয়াট আই এম সেইং ইজ যে শুধু যে আমরা মুসলমান নিয়ে বা দিয়ে করবো, ইটস নট অন। এটা এখানে মানে যারা দেয় বা যারা করে, দে অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাপ্রোচ অ্যান্ড ইউ শুড, মানে সবার সাথে ভালো একটা সম্পর্ক করে চলাটা আমি মনে করি। অ্যান্ড বিকজ উই লিভ ইন দিস কান্ট্রি, আমাদের ওদের সাথে সাদা হোক, কালো হোক বা হোক, তাদের সাথে আমাদের মিলেমিশে চলাটা অত্যন্ত। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নাজমুল, এবার যদি আপনি আপনার সম্পর্কে এবার জিজ্ঞেস করি, আমরা জেনেছি আপনার ডিফিকাল্ট জার্নিটা, আপনার সম্পর্কে কিছু বলুন। আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা, আপনার জন্ম আমাদের দর্শকদেরকে খুব সংক্ষেপে বলবেন। ছোটবেলায় থেকে আমি খুব স্বপ্নবাদী ছিলাম। জন্ম কোথায়? আমার জন্ম লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের গঙ্গাপুরে আমার জন্ম। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার দাদা উনি 1926 থেকে 31 সাল পর্যন্ত আরবের অনেক জায়গায় উনি সফর করেছেন। সো ছোটোবেলা থেকে আমি ফিল করেছি আই ওয়াজ বর্ন টু ট্রাভেল, এবং এটা আমাকে সবসময় ভিতরে তাড়া করতো। কেন করতো আমি জানতাম না, কিন্তু এই যে পৃথিবী, বিস্তর পৃথিবী, এটা আমি কীভাবে ভ্রমণ করবো আমি জানতাম না। কিন্তু ছোটোবেলাটা আমার কেটেছে অনেক ভাই বোনের মধ্যে, আমি ফ্যামিলি সবার ছোট, কিন্তু আমার ছোটোবেলায় আমার অনেক কষ্টের অনেক কাহিনী আছে অ্যাকচুয়ালি। আমি যেখানে জন্ম নিয়েছি, ওই যে সোসাইটি, ওখানে নানা ধরনের বাধা প্রতিবন্ধকতা এবং স্কুলিংয়ের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো আমার ছোট্ট একটা ঘটনা, খুবই মর্মান্তিক, যেটা মনে পড়ে যেটা ঘটেছে ছোটোবেলায়। আমার বাবা একমাত্র ছেলে ছিলেন এবং তার আসলে তেমন কোনো সহযোগী ছিল না, এবং যখন আমরা অনেক ভাই বোন একসাথে বড় হয়েছি এবং আমি ছিলাম ছোট, সেই সময় হঠাৎ করে একদল শত্রু আমার বাবাকে অ্যাটাক করতে আসে রাত্রেবেলা যখন আসে, তখন আমি একটু ভয় পেয়ে যাই। আমার বয়স তখন 8 বছর। সেই সময় ভয় পেয়ে আমি, পিছনের দরজা খোলা ছিল, সেখান থেকে আমি দৌড়ে বের হয়ে যাই, এবং আমাদের বাসার পিছনে অনেক গার্ডেন ছিল এবং গার্ডেন পুরো অন্ধকার ছিল ওই সময়। সেই অন্ধকার গার্ডেনের ভিতরে আমাদের যে আরেকটা নেইবার হাউস আছে, সেখান থেকে অলমোস্ট লাইক 1 কিলোমিটার আমি দৌড়ে পালিয়ে যাই ওখানে, কারণ ওরা আমার বাবাকে মারতে এসেছে, যে আমার বাবাকে মেরে ফেলবে, মুখের মধ্যে কালো কাপড় বেঁধে, এবং আমার ভাই বোন এক একজন এক এক জায়গায় লুকিয়ে আছে, অ্যাটাক করেছে আমাদের বাসার মধ্যে। তো সেই অবস্থায় আমি যেই বাসায় আমি দরজা নক করেছি, তারা আমাকে দেখে অবাক হয়ে গেল, এবং সেই বাসায় যখন আমি গিয়েছি, তাদের খাট ছিল, খাটের নিচে আমি লুকিয়েছিলাম, এবং ওই
শত্রুদের দুজন তাদের বাসায় এসেছে। তারা ফিল করেছে আমি হয়তো সেখানে পালিয়েছিলাম যে আমাকে মেরে ফেলবে। তখন তারা পুরো ঘর সার্চ করলো এবং আমার মুখে মানে শরীরের মধ্যে একটা কাপড় জড়িয়ে খাটের এক কোণা দিয়ে নিচে আমাকে লুকিয়ে রাখলো এই বাসার মহিলা। এবং সেদিন সেই যে আতঙ্ক, সেই যে ভয়, সেটা আমার আসলে অনেক সময় লেগেছে। সেই ট্রমা আমার ভিতরে কাজ করেছে এবং আমি জীবনে সেই সময় প্রথমবার আমি মৃত্যু থেকে আমি বেঁচে উঠেছি ছোটোবেলায় 8 বছর বয়সে। আমার বাবাকে সবসময় পীড়া দিত যে আমাদেরকে কেন পড়াশোনা করাচ্ছে। এবং কারা পীড়া দিত? পীড়া দিত সমাজের কিছু শত্রু ছিল। এবং সেই যে বাধা, সেই যে বিঘ্ন, সেই যে কষ্ট, এবং সেখান থেকে বেড়ে উঠে আজকে এখান পর্যন্ত আসা, এটা কিন্তু এত সহজ ছিল না। অনেক কঠিন ছিল সেই সময় থেকে এখান পর্যন্ত আসা। আমি বলছিলাম যে আসলে একে বাংলাদেশের বাস্তবতা না, সারা পৃথিবীর বাস্তবতায় জি, যে যারা পড়াশোনা করে কিংবা যারা স্পেশালি নারীরা পড়াশোনার ধকল থেকে উঠে এসে আজ থেকে 25-30 বছর আগে ধকল থেকে উঠে এসে পেশা জীবনে প্রবেশ করাটাই একটা চ্যালেঞ্জ। জি। তো সেই ক্ষেত্রে আপনি তো ডাবল ট্রিপল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা। যে আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে আপনি গতানুগতিক কোনো পেশায় আপনি প্রবেশ করেছেন, কিন্তু সেই গতানুগতিক পেশার মধ্যে আপনি দমে থাকেননি। আপনি বেছে নিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্তে ভ্রমণের। তো এখানে পরিবারের সাপোর্ট কিংবা সমাজের সাপোর্ট বা বাধা কোথায় কি হয়েছে? সমাজের সাপোর্ট ছিল না, কিন্তু আমার পরিবারের বাধা মানে পারিবারিক আমার সাপোর্ট ছিল। আমার বাবা ওনার খুব বড় মনের। আমার মনে হচ্ছে যে আজকে আমার বাবার জন্য আমি এখানে আসতে পেরেছি। আমার বাবা সবসময় উৎসাহ দিতেন এবং অনেক সুন্দর কথা বলতেন যে আসবে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালতে হবে হয়তো বাতি জ্বলবে না, তাই বলে থেমে থাকা চলবে না। এই যে ডায়ালগগুলো এবং ভালো ভালো কথাগুলো আমাকে শোনাতেন, গল্প করতেন, পৃথিবীর বিভিন্ন দেশের কোথায় কি হচ্ছে সেগুলো আমাকে শোনাতেন। সেই যে ইন্সপিরেশন, সেটা আমার ভিতরে ওই ছোট্টবেলা থেকে আমার ক্রিয়েট হয়েছে। এবং বাবা যখন কোরআন শরীফ পড়তেন পাশে আমাকে বসাতেন এবং উনি কোরআন শরীফ পড়তেন, আমার গায়ে ফু দিতেন আর আমাকে হাতের লেখা শেখাতেন। তারপর কোরআন শরীফ পড়া শেষ হলে উনি আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গার কথা শোনাতেন, যেমন মিশরের কথা শোনাতেন, নীল নদের কথা, তারপর ইসলামিক যে সভ্যতাগুলো পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে, তারপরে মানুষের বিবর্তন এবং সাহাবিরা কিভাবে বিভিন্ন দেশে এসেছে আফ্রিকাতে এবং ইসলাম প্রচারের জন্য। এই যে গল্পগুলো, এগুলো আমার ভিতরে এঁটে গেছে এবং আমার ভিতরে দাগ কেটেছে। এবং আমি যখন পৃথিবী ভ্রমণ করেছি, আমি দেখেছি জিবুতিতে কিভাবে সৌদি আরব থেকে এবং অ্যারাবিয়ান ল্যান্ড থেকে কিভাবে আফ্রিকাতে সাহাবিরা এসেছেন, সেই যে জায়গাটা, এবং সেগুলো এখনো চিহ্নিত করা আছে। যেমন সোমালিয়াতে জিবুতির ওই লাইনে সেগুলো চিহ্নিত, সেই ঘাটগুলো দেশে আপনি যা পড়াশোনা করেছেন সেগুলো আপনি মিলিয়ে দেখেছি। এবং আমার বাবা যেগুলো বলেছেন সেটাও আমার ভিতরে লেগেছে। এবং বাবা সবসময় বলতেন যে তোমার পথে যদি কেউ বাধা দেয় এবং কেউ ঢিল মারে, সেটাকে তুমি সরে সামনের দিকে আগাবে। এই যে ইন্সপিরেশন, এই যে উৎসাহ, সেটা আমার ভিতরে সবসময় তাড়া দিত। আরও জানবো আপনার কাছ থেকে। আপনি তো ভ্রমণ করেছেন এক বিষয়, কিন্তু আপনার ভ্রমণের তো প্রত্যেকটা ভ্রমণেরই একটা উদ্দেশ্য। আপনি বলছেন পিস, আপনি বলছেন ক্লাইমেট চেঞ্জ, আপনি বলছেন মা ও শিশুদের জন্য নিরাপত্তার একটা মেসেজ পৌঁছে দেয়া সারা পৃথিবীর কাছে। তো এই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে জানবো। তবে আমাদের অনেক দর্শক আছেন। আমি যেহেতু আজকের ক্যাম্পেইনটি আমাদের একজন বোনকে নিয়ে এবং একজন নারী যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, আমি প্রথমে, আমাদের এখানে অনেক সিস্টাররা আছেন, আমি প্রথমে আপনার কাছে মাইকটি দিতে চাই এবং আপনি যদি কাইন্ডলি আপনার ওপিনিয়ন, প্রথমে আপনার নাম এবং একই সাথে আজকের যে ক্যাম্পেইনে আপনি অংশগ্রহণ করেছেন আপনার মন্তব্য আমি জানতে চাইব। আমি আফিয়া আদমজি। থ্যাংক ইউ ফর আস্কিং মি টু কাম। আপনি যা বলেছেন আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আপনি একজন বাঙালি, তার চেয়েও বড় ব্যাপার হলো আপনি একজন নারী এবং মুসলমান। আপনি যেসব কাজ করছেন, ইট ইজ রিয়েলি কমেন্ডেবল। অনেক ধরনের বাধা বিপত্তির কথা আপনি বলেছেন। এখনও আমাদের সমাজে মেয়েরা, মা বোনেরা ঘর থেকে বের হতে পারছে না, অনেক বাধার মধ্যে আছে। আপনি কাজ করে যাচ্ছেন টু মেক এ ডিফারেন্স আনডাউটেবলি। অতএব আমি আপনাকে এটাই বলবো যে আপনি আপনার কাজ করে যান। আর আমার যে ভিউয়ার্স যারা দেখছেন, এদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা ঘরে বসে ডোনেট করছেন। এদের মধ্যে অনেকের হয়তো আপনার মতো আমার মতো সেই স্বাধীনতাটুকু নাই, কিন্তু লুকিয়ে পকেট থেকে
2-5 পাউন্ড যতটুকুই ওনারা পারেন সেটা ডোনেট করছেন again to make a difference. So আমি সবার কাছে এটাই অনুরোধ করব, please donate open-handed, make a difference. There are so many good causes that যেখানে আপনারা ডোনেট করতে পারবেন। দুনিয়াতে মানে ডোনেট করবার কোনো কমই নাই, সেটাই আমি শুধু বলবো। অসংখ্য ধন্যবাদ। এবং আফিয়া আদমজি তিনি নিজেও কিন্তু একজন কৃতি নারী, তিনি ব্রিটিশ বাংলাদেশে একমাত্র সিআইপি। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর আফিয়া আদমজি। থ্যাংক ইউ। তার জন্য জোরে একটা করতালি দিতে পারি আমরা। আমাদের সাথে আছেন আরেকজন বোন, চ্যানেলসের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সবসময় সহায়তা করে থাকেন। তিনি নিজেও পায়োনিয়ারিং কিছু প্রজেক্ট করেছেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করেছেন। আমি দিলার আপার কাছে যাব। দিলার আপা, আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন এবং একই সাথে আপনার মন্তব্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম দিলারা খান এবং চ্যানেল এসকে থ্যাংক ইউ আজকে ইনভাইট করার জন্য। আমি বলতে চাচ্ছি আসলে এটা কি বলবো, আমাদের সাফার ফর পিস নাজবুন সিস্টারকে, যেটা আসলে সব মহিলাদের, মানে মুসলমান হোক, বাঙালি হোক কি ওয়ার্ল্ডের, আমার কাছে মনে হয় যে আমি আসলে এত বেশি ইন্সপায়ার্ড বাট আসলে জেলাস অনেকটা, যে আপনি যে এই অ্যাডভেঞ্চারটা করছেন। আমি শুধু জার্নি বলবো না, আমি বলবো এটা আসলে অনেক সাহসী একটা অ্যাডভেঞ্চার। আমরা সবাই মনে মনে এটা চাই, কিন্তু সবাই করতে পারি না। সো ইউ've ডান ইট পসিবল ফর ইয়োর সেলফ, বাট সবাইকে আমাদেরকে দেখাই দিচ্ছেন যে এটা পসিবল ইফ সামবডি ওয়ান্টস টু ডু ইট। আই সিম্পাথাইজ অ্যান্ড আই এম অলসো ভেরি কি বলবো আপনাকে কংগ্রাচুলেশন যে আপনি এত কষ্ট, এত চ্যালেঞ্জ, এত ব্যারিয়ার্সের মধ্যেও আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। ইউ আর নট স্টপিং। সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর দ্যাট এজ ওয়েল অন বিহাফ অফ অল অফ আস। এটা বলবো যে পিস অ্যান্ড আপনার যে টপিকটা, যে শুধু আমরা সবাই আমরা হলিডেতে যাই, বিভিন্ন জায়গায় যাই, বাট আপনি এটা পিসের জন্য একটা জার্নি, একটা সাফার আপনি প্ল্যান করেছেন এবং আপনি ইন্টেন্ট অ্যান্ড রেজিলিয়েন্ট টু কমপ্লিট ইট অ্যান্ড ফর ক্লাইমেট চেঞ্জ এস ওয়েল। অ্যান্ড সবাই আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ এবং পিস আজকে প্যালেস্টাইন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে সেগুলো হচ্ছে, সেটার সাথে কিন্তু পিসটা is very important and essential যে আমাদের। So I think humanity is at a point where actually we forgot humanity, that আমরা একে অন্যের সাথে মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত। So I think and climate change as well, যে আমরা থাকছি এই পৃথিবীতে, এত সুন্দর ওয়ার্ল্ড আল্লাহ দিয়েছেন আমাদেরকে, but we're not respecting the climate we're in. So tell us, you have been attending many events and initiatives and of course many charitable initiatives as well. So এই প্রজেক্টকে RFC সাফার ফর পিসকে সাপোর্ট করার জন্য স্পেশালি আমাদের সিস্টারদের, হাউ ক্যান ইউ এনগেজ দেম অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট ক্যান দে ডু? আমি সবাইকে এটা রিকোয়েস্ট করব, সব মহিলাদেরকে, সব সিস্টারদেরকে যারাই দেখছেন আজকে, যে সাফার ফর পিসকে সাপোর্ট করার জন্য, আরএফসি লেগেসিকে আরও জার্নিতে ফর এ লং জার্নি। আমার তরফ থেকে আমি যেটা বলবো যে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, আই ওয়াজ টকিং টু সিস্টার হিয়ার এজ ওয়েল আফিয়া, দ্যাট আমরা দেখি আমাদের চেম্বার থেকেও প্লাস মাই নেটওয়ার্ক, আউটসাইড নেটওয়ার্ক এজ ওয়েল, যে আমরা এখন বলতে পারছি না what I'll do, how I'll do, it's a matter to think through. So I will definitely আমার ক্যাপাসিটিতে মিনিমাম যতটুকু আমি করতে পারি আমি করে যাব। অসংখ্য ধন্যবাদ। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দিলারা আপা and Afia. We have another sister here, Yasmin Harun. I'm not being discriminatory to brothers. We'll come to you as well. But আমাদের এখানে আছেন ইয়াসমিন হারুন BM, তিনি চেয়ার এন্ড ফাউন্ডার অফ MSA, চেয়ার ফর ফ্রেন্ডফোর্ড and MSA WFC. Yasmin Harun, would you like to introduce yourself again? I've missed probably so many things you have achieved. Assalamu alaikum. Yeah, so what brother said, I'm chair of a Muslim Sports Association, so it's a charity for Muslim women to engage in sport. I'm also a member of the National Game Board at the FA and independent director at the British Fencing. So you've really inspired me today. Just listening to your journey, it sounds very unconventional, which is what I do as well. Sports for women, especially Muslim women, sounds unconventional. We face many challenges, and I'm sure you've faced many challenges as well, but you sit there and you stand there and you've been to all these countries and you're so inspirational and a role model, not just to the younger generation, but women of our generation as well. You know, to have that dream to travel has not been possible for many of us.
for so many reasons, but your story and the empowerment that you have and the story that you have and the reasons that you're doing it is so inspirational. And I think just by listening to your story and for us to then relay that story and tell your story to other people will be so empowering for the younger generation and women of our generation as well. So I just want to congratulate you and say well done. But I'd also like to tell your story to other people as well, and hopefully we'll raise awareness for the work that you're doing and for the charity as well, so in a wider range. Thank you so much. Obviously, you've just mentioned one thing that, I mean, being a sportswoman is challenging. Even in the UK, face so many challenges, and we tried to cover as much as we could. But supporting a cause like this, led by women, I think women should come forward. What do you say? Definitely. I mean, I was at a panel the other day as well, full of women in playing football. But when I go into a room like an event talking about sports, it's always middle-class white men talking on behalf of women. Yeah. And it's so important we have our voices around those tables because we have those lived experiences, yet they're making decisions on our behalf. So it's really important we are around those tables, making those decisions, telling our stories because they don't know our stories. So I would implore anyone listening to this and listening to your story as well to get around those tables, whether that's a committee, whether that's on a board, we're just involved in anything that you're passionate about, like you've done, like the ladies here have done, just to get their voices heard. And I hope you'll be, from your MSA, you'll be supporting this campaign. Definitely. We'll talk to you Inshallah, soon. yeah. We'll not delay this to secure your support. Now, আমাদের সাথে জুমে আছেন কয়েকজন অতিথি, জুমের অতিথিদের কাছে আমরা যাব। তার আগে আমাদের সাথে আতিক ভাই আছেন। আতিক ভাই, you have been through this many years now. Now you tell us, we have got a new talent here, new role model. How the community should support? That Safa's journey has been a very long journey, and she's achieved a lot. And the British Bangladeshi platform will be a wonderful platform, and not only for Safar, but for all the women in our community. And this isn't, as Mutir Mama said, just for the British Bangladeshi community, it's for all the communities to engage in, because it's a time for humanity. This is a time to raise money, awareness, get people engaged and do positive things, because we've got so much negativity out there. This is our opportunity of doing something positive, and we should all be a part of this. Thank you so much. Thank you so much. Dr. Zulfikar Ali Khan, you've heard I hope you understood a bit of it. I'm trying to understand some bits of it, yeah. But after meeting Najman, I feel like how under-traveled I am, It's great stuff, and whatever she's doing, her causes, I really support. And thank you very much for inviting me. It's superb. And, whatever causes she has got, I wish if we can support her in one way or the other. Of course, and we'll also... whatever we do, we'll also invite you to attend those events and support our initiative. অসংখ্য ধন্যবাদ. Thank you so much. Thank you so much for your presence tonight. আমাদের সাথে জুমে আছেন গেস্টরা. I will go to শাহনাজ চৌধুরী. জুমে আছেন শাহনাজ চৌধুরী, একজন হেড টিচার অফ স্কুল, প্রাইমারি স্কুল. আমরা শাহনাজ চৌধুরীর কাছে যেতে চাই এবং তার কাছ থেকে we'd like to hear from her. She has been supporting our causes, our charitable initiatives on many occasions. Shahnaz Chaudhuri, can you hear us? Yes, I can. Assalamu alaikum. Wa alaikum salam. Thank you very much for having me, first of all. And my goodness, what a harrowing story. It's fantastic just to hear. And what I'd like to say is, as a teacher, as a head teacher of a primary school, we always try and encourage our young children to look for great role models. And what a fantastic role model we have here at the studio today. And to hear your story, how you've had so many barriers, you have got so much drive in you and passion. We ask our children often, when you have your goals, how will you achieve your goals? Just hearing you today was so inspirational. So what I heard, what I can take away from you is you've had a goal, you've had the drive for it, you've had lots of barriers coming your way, but you've had that can-do attitude. The fact that you can do it, inshallah, with support from others as well, you can achieve it. But the other thing is sometimes we think about
what is it that we're trying to achieve? You know, you're trying to achieve peace here, spread the message of peace, which is so important in this day and age and currently what's happening, but also the environment. And for all of us, you know, our young generation that we have, for our children, our families, it's important to leave something behind for them as well. So it's no point destroying the world. It's important to harmonize it and build it together. So I'd like to thank you for what you've started, and you are a fantastic inspiration. So Jazakallah for sharing your story today with us. I know you're a head teacher and got tons of things to do, but you are always generous and always very welcoming in terms of supporting charitable causes. This Ramadan, we need your support. Shana Chaudhary. Inshallah, together we can make it. Okay? Inshallah. Together we Thank can. you. Inshallah. We have Nazmeen Akhtar. Nazmeen Akhtar, she's a solicitor. Nazmeen, can you hear me? I can hear you. Now tell us your view. Where do I start? I mean, you know, I can talk for England, but I was literally speechless when I heard about when we heard about what happened in Guatemala and what happened in her childhood. It's such a truly inspirational story. And I really, really hope, Appa, that you are writing all of this down and writing about all of the experiences in every country, because we need to see a book about this. Everybody needs to know about this. This is truly groundbreaking, and you are literally smashing all the stereotypes. Yeah. One thing that I've been really fixated on is the fact that you started this adventure of yours when you were just 17. And I think that really does need to be highlighted a lot, because actually this just shows how important it is to empower youth. The fact that, you know, that is the age that youth have that power to change the world, and we need to be encouraging them right from childhood, supporting them, facilitating them from a young age, because when you support children and the youth, they grow up to be the adults who are then affecting the wider changes. And it just highlights how important it is to everybody come together and see, actually, it's not just us adults or grown-ups or whatever who need to be leading things, and you shouldn't be waiting until, you know, you're in these high-level positions, you're in the senior positions. You don't need to be a CEO. You could be that school child to make that big difference. And like earlier in the show, you know, there was a comment about the charitable spirit of the Bangladeshi community. And when my daughter was born, that was one thing that I said to myself, that I need to teach her the charitable spirit. That's the one value I want to give to her. And every year since she's been baby, I do a park run, like a fundraiser for different charities. So this last year we completed our 7th fundraiser together, and this year we'll do our 8th, and she's only 7. Because I'm hoping that through these, you know, by doing charity runs and fundraising together, I can teach her, but about different charitable causes, because there are so many different ones, but also how important it is to help other people. So I hope that one inspiration that everybody takes from you is to teach their children, encourage their children, support their children right from the get-go to make a difference in the world. Oshanko dhonnobad. Thank you so much. And I know you will be participating in our campaign with your daughter, and of course we are looking forward to it. এবারে আমি স্টুডিওতে আসবো, আমাদের সাথে জুমে আরো দুজন অতিথি আছেন। আমরা বলছিলাম যে আসলে কিভাবে আমরা আরএফসিকে সহায়তা দিতে পারি, এবং আমরা বলছিলাম যে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আমাদের কমিউনিটির সর্বাত্মক সহযোগিতায় আমরা প্রত্যেক বছরই অত্যন্ত সফলতার সাথে আরএফসি ক্যাম্পেইনে আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করতে পারছি এবং কমিউনিটির সহযোগিতা নিতে পারছি। যেমন বলছিলাম যে আমাদের জনাব মতিউর রহমান, যিনি আমাদের অ্যাম্বাসেডর, তিনি গতবার আয়োজন করেছেন। আমাদের সাথে এরকম অনেক অর্গানাইজেশন, ছোট আকারের অর্গানাইজেশন, প্রফেশনাল পেশাদার অর্গানাইজেশন, যারা পেশাজীবীদের অর্গানাইজেশন, কিংবা মসজিদ, কিংবা কোনো চ্যারিটেবল সংস্থা যারা নিজেরা আরএফসির জন্য আমাদের আয়োজন করছে, ফান্ডরাইজিং আয়োজন করছে, এবং এর বিনিময়ে চ্যানেলসের পক্ষ থেকে যত ধরনের সমর্থন করা প্রয়োজন আমরা সব সময় করতে দ্বিধা করি না, বরং আমরা অত্যন্ত উৎসাহের সাথে তাদের সেই উদ্যোগগুলোকে প্রচার করে থাকি, তাদের উদ্যোগগুলোকে সহযোগিতা করে থাকি, এবং যত ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট প্রয়োজন পেছনে থেকে দেওয়ার, সেগুলি আমরা সর্বাত্মকভাবে সারা ব্রিটেন জুড়ে দিয়ে থাকি। আমরা সেটিও শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। তবে আমাদের সাথে আছেন ক্রয়ডন থেকে এসছেন আনোয়ার ভাই। আই উড লাইক টু, আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি আরএফসির কথা বলেছেন, আপনারা বলেছেন যে আপনারা আরএফসির জন্য এবার একটি উদ্যোগও নেবেন। তো
তবে আজকে এসেছেন আপনি সাফার ফর পিসের গল্প শুনতে। এখন আপনার মধ্যে যে আপনি যে উদ্যোগটি নিতে চাচ্ছিলেন আরএফসির জন্য বা ফান্ডরাইজিংয়ের জন্য, এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই গল্প শুনে? থ্যাংক ইউ আপনাকে আমার ইনভাইট করার জন্য। আজকের যে গল্পটা আমি শুনলাম আমাদের বাংলাদেশি বোনের কাছ থেকে, অত্যন্ত আমার কাছে একটা এই যে গতমার একটা স্টোরিটা অত্যন্ত মর্মাহত, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এত বড় সাহসে একটি কাজ করতে পারছেন। অন্য মেয়েরাও এরকম সাহসের কাজ কখনো করতে পারতো না। ফার্স্ট অফ অল অ্যাজ এ মুসলিম নারী হিসাবে এবং একজন নারী হিসাবে যে সাহসের কাজটা করছেন 167 জি, আমি দোয়া করি আপনি বাকি 200টা যারা 63 আপনি ওইটা করবেন। আশা করি আপনার আল্লাহ আপনার হায়াত দুক, সুস্বাস্থ্য রাখুক এবং আপনি যেন এটা সুন্দরভাবে করতে পারেন, এটা আমি দোয়া করি। আমাদের চাচা এখানে আছেন, ওনার জন্য দোয়া করি, উনি আল্লাহ ওনাকে হায়াত দুক। এফআরসিকে আপনার রমাদান ফ্যামিলি কমিটমেন্টের জন্য এটা বলবো আমি, যে সকল দর্শক যারা শুনছেন, আমিও হেল্প করে যতটুকু পারি। এটা খুবই একটা সুন্দর একটা ফান্ড রাইজিং প্রোগ্রাম। আপনার 26টা পাউন্ড দিলে 26টা অর্গানাইজেশন যাচ্ছে এটা। আর যে আপনাদের মতো যারা অর্গানাইজেশন আছে বিশেষ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন কাউন্সিলে কিংবা বিভিন্ন সিটিতে কিংবা বিভিন্ন টাউনে, সেই অর্গানাইজেশনগুলো কীভাবে সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করেন? সেটা আপনার ডেফিনেটলি করতে পারে এগুলো। যেমন আমাদের কয়েকজনের একটা অর্গানাইজেশন আছে, আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জি, আমরা এখানে আমাদের চ্যারিটি অর্গানাইজেশন, আমরা এখানে মানুষদেরকে হেল্প করি, সাহায্য করি। ওখানে আমরা করতে পারি ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমি রমজান মাসে একটা প্রোগ্রাম করার জন্য আমি যতটুকু পারি আমি একটা ফান্ড রাইজিং এখানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক নেটওয়ার্ক আছে, আপনাদের ক্রয়ডনে ব্যবসায়ীরা আছেন, আপনাদের ক্রয়ডনে মসজিদের অনেক বেশি মসজিদও আছে, অনেক সাকসেসফুল ইন্ডিভিজুয়াল আছেন যারা চমৎকার ফান্ড রাইজিংও করে থাকেন। শেরন ভাই আছেন, আরও অনেক ব্যক্তিত্বরা আছেন, কাউন্সিলর হুমায়ুন ভাই আছেন, অনেকেই আছেন। আপনারা সবাই মিলে একসাথে কাজ করেন। ইনশাআল্লাহ আমাদের ক্রয়ডনে প্রথম ধরেন আজকে 33 ইয়ার্স আগে একটা মসজিদ ছিল মাত্র, একটা মসজিদ ছিল, 40-50 জন মানুষ নামাজ পড়তো। আর এখন আপনার 15 থেকে 20টা মসজিদ হয়ে গেছে, বুঝছেন। একটা বড় মসজিদ আছে ক্রয়ডন মসজিদ, সেখানে আপনার নিয়ারলি 5000 পিপল গেট টুগেদার, একসাথে নামাজ পড়তে পারে। 15 থেকে 20টা মসজিদ আছে। সুতরাং সেই যোগাযোগটা আমাদের করতে হবে প্রয়োজন, এবং সেইভাবে আপনাদের সহযোগিতা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এশিয়ান ক্যাটারিং ইয়াওর ভাই খান সাহেব ইজ দ্য রাইট হ্যান্ড। আচ্ছা, ধন্যবাদ। জি, এটা এটারও বড় একটা কথা আতিককে রাখেন, আজকের কথা না। আচ্ছা, সে যেন সমস্ত করে বেশি তুলতে পারে। আচ্ছা, ওইটা আতিক ইজ দি বেস্ট পারসন। ওকে, আতিক ভাইকেও রাখতে বলছে চাচা, কারণ আতিক ভাইয়ের অনেক লুকানো পয়সা আছে সেটি দেওয়ার জন্য। নাও বিটিএ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের আমাদের সাথে আছেন, আমাদের টিচার্স অ্যাসোসিয়েশনের একজন নেতা। আমরা সবাই আপনাকে চিনি, তারপর আপনি যদি দয়া করে আপনার পরিচয় দেন এবং আজকে যে কিছু কথা শুনলেন সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। প্রথমত আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল এসকে জানাই ধন্যবাদ, এই যে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। পাশাপাশি আমাদের বোন, ওনাকে শুধু আমি ধন্যবাদ বা অভিনন্দন দিতে চাচ্ছি না, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য কনগ্রেচুলেশন, অনেক কনগ্রেচুলেশন আপনি পেয়েছেন। আই ডু স্যালিউট ফ্রম অল অফ দ্য ম্যান অ্যান্ড হিউম্যান বিংস। আপনি যে দুঃসাহসিক কাজ করছেন, অনেক ম্যানও ইভেন আমি পারবো না। সো আপনার উত্তর উন্নতি কামনা করছি, আপনি এগিয়ে যান, বিকজ ড্রিম কামস ট্রু। ইউ হ্যাড এ ড্রিম, নিয়ারলি আপনি কাছাকাছি চলে আসছেন এবং ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। সো আপনার জন্য আমাদের প্রাণডালা অভিনন্দন থাকলো, শুভেচ্ছা থাকলো, দোয়া থাকলো। পাশাপাশি যেটা বলতে চাচ্ছি, বিগিনিংয়ে ইন্ট্রোডাকশনে আমাদের চাচা বলেছিলেন একটা কিওয়ার্ড, কষ্ট না করলে তেষ্ট মেলে না। সো আমাদের সবার সুখ সবাই চায়, কিন্তু সুখ সবাই পায় না, কিন্তু সবাই কষ্ট করতে পারে, আর কষ্টের বিনিময়েই আমাদের সফলতা আসে। তো কষ্ট করে যাচ্ছেন, কষ্ট করে যান, এই কষ্টতে আমাদেরকেও আপনি শরিক রাখবেন। পাশাপাশি জলিল ভাই একটা কথা বলে গেছিলেন, আল্লাহ আমাদের আদেশ আর নবীজি আমাদের আদর্শ, এবং আমরা এজ এ মুসলিম এইটা সবসময় ফলো করি। বাট আমি এখানে এইগুলো বলতে চাচ্ছি না, আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি, এখানে সবাই মিলে আমরা হিউম্যান বিইং,
হিউম্যান বিইংয়ের ইয়েটাই হলো আমরা সবাই সবাইকে সাহায্য করব। ধন্যবাদ। এবার আপনাদের যে সংগঠন, এটি তো পেশাজীবীদের সংগঠন, জি, সমাজের সবচেয়ে সম্মানিত যারা তাদের সংগঠন, বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন। এখানে আমি জানি অনেক টিচাররা আছেন, অনেক হেড টিচাররাও জড়িত আছেন। সো নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য এবং এ ধরনের রোল মডেল, বিশেষ করে আমাদের ছোট ছোট মেয়েদের মধ্যে এ ধরনের রোল মডেলদেরকে তুলে ধরার জন্য বিটিএ কি উদ্যোগ নিতে পারে? আমি একটা কারেকশন করছি, ধন্যবাদ আপনাকে। এটা এখন আগে ছিল বিটিএ, যেটা ছিল বাংলাদেশ, এখন বিবিটিএ, ব্রিটিশ বাংলাদেশি টিচার আছে, আমি এটা ট্রেজারার। সো আমি এই এটা নিয়ে যাব আমাদের সংগঠনে এবং আমার আরও অনেকগুলো সংগঠন আছে, সবার কাছে তুলে ধরবো এইটা ভালো কাজে আমরা যাতে সম্পৃক্ত হতে পারি এবং আমরা এটা কামিয়াবি লাভ করতে পারি। আপনাদেরকে আবারও ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন। I would like to request you to say a few words. Firstly, introduce yourself, and you have listened to this story. Firstly, I'm Taz Khalik, work in the energy technology sector. Sister, I'm impressed. Thank you. It sounds crazy, but you've inspired me because I'm raising my daughter, who's 9 years old, and she does boxing. I treat her like a son. And what you've just shown is, doesn't matter what your ethnicity is or your background is, especially from Bangladesh and a Muslim woman, you've gone around the world and you're going around to see countries that we just see on TV shows and documentaries. You're brave. That's one thing for sure. I would ask you if you can document it, put it in a journal. It'd be great because you're inspiring other people. You're inspiring women. You've actually inspired the audience here that someone who's Bengali is doing this. So I'm lost for words. I came to the show as a guest, and what I've heard is remarkable. So I wish you the very best on your journeys and travels, and please do document this, because I think for years to come, you will show something for the future of children that you can't stop anyway. Thank you so much. So thank you. We have a young solicitor, Shaheen Mamoon. He's a solicitor. Shaheen Mamoon, what would you like to say? The first one to come to Channel S tonight. Assalamualaikum, thank you. Thank you so much for the invite. My name's Shaheen Mamoon Talukdar, and I'm a partner at a law firm called Black Antelope Law in central London. What I've heard tonight is very inspirational. I mean, we very much agree in the audience. What you're doing is very unique, and you're putting us, the British Bangladeshi community, on the map, essentially. What I'll say to you as a human rights lawyer myself, we know that the right to peace is a qualified right for every individual in this world. And what you're doing by going around seamlessly and, you know, borderlessly to each country, taking one step bravely, is demonstrating that all of our communities can come together and live together in harmony and peace, despite the turmoil that's going on in the world right now. I would like to congratulate you and wish you the very best. And on the note, before I finish, I would like to say that our firm would like RFC Legacy to be our charity of the year. And we'd like to partner with you, and we'd like to support you in every step going forward. Let's put your hands together for Shaheen. It's a firm commitment, I mean, straightforward commitment. This is what is very important. When আমাদের এই ধরনের একটা অনুষ্ঠানে, the biggest outcome probably could be the straightforward commitment which Shaheen has just given. So I would request everyone, those who are watching এবং যারা আমাদেরকে সাপোর্ট করতে চান, সমর্থন করতে চান, স্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস আছে rfc@chsuk.tv। এখানে আপনারা ইমেল করতে পারেন অথবা আমাদের স্টুডিও লাইনে ফোন করতে পারেন। ফোন করে আপনাদের নাম্বার রাখতে পারেন, সেই নাম্বারে আমরা আপনাদেরকে পরবর্তীতে যোগাযোগ করব। তবে দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সবার অংশগ্রহণ এবং কোনো না কোনোভাবে এ ধরনের উদ্যোগকে সহায়তা করার। নাজমুন নাহার যে উদ্যোগ নিয়েছেন, এটি শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার কিংবা জার্নি নয়, এটি অনেক বড় ঝুঁকিও। গুয়াতেমালাতে যে ঝুঁকিটি তিনি নিয়েছেন, তার থেকেও ক্ষতিকর কোনো দেশ হতে পারে, তার থেকেও মারাত্মক কোনো ঘটনার সম্মুখীন তিনি হতে পারেন, বাট তিনি থামবেন না। যেটি তিনি বলেছেন যে তিনি থামবেন না, তিনি এই পিসের জন্য, এই সফরকে সাকসেসফুল করার জন্য তিনি প্রত্যেকটি দেশ ভ্রমণ করবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আউটকাম হবে যে তিনি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি এই উদ্যোগটি নিয়েছেন এবং সেই হাসি ফোটানোর জন্য তিনি আরএফসিকে বেছে নিয়েছেন। তার জন্য 167টি দেশ থেকে অনেকগুলি মেসেজ এসছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে
অন্তত 80-90টি মেসেজ ইতিমধ্যে আমরা রিসিভ করেছি। সবগুলো এখন দেখানো সম্ভব না, তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েকটি মেসেজ আমরা আপনাদেরকে এখন দেখাবো। চলো দেখে আসি সেই ছোট্ট ভিডিওটি। Hi, I'm Paula. I'm a traveler from Germany. I met Najmoon and learned about her mission to travel to 200 countries all around the world. I know from my own experience that travel takes a lot of passion and courage, and it's not always easy, but it's so incredible. My name is Mujahid Khan. I am a Deputy Lieutenant for the County of Greater Manchester, and I wanted to congratulate Sister Najmoon for becoming part of the Ramadan family commitment on Channel S, SAFAR4PEACE. My name is Erkinbek Kamalov. I'm from Kyrgyzstan. Najmoon is an incredible person setting out on this wild journey, hitting up 200 countries. Thank you, Najmoon, for being a good example for young people. My name is Mukhtia. I am director of the Top Tours Mongolia. I know the Najmoon. She's traveling all around the world for spreading peace. I think it's difficult, but she's doing a great job. I am Numan Khusru from Bangladesh. I am a cyclist and a traveler. I know Najmoon. She's a traveler. She travels around the world and we are very proud of her. She's traveling the world spreading the message, peace. My name is Misugi and art director from Japan. I know Najmoon traveling around the world. She's spreading peace and encouraging people. I am sending you all of the positive vibes from Japan. I think it's difficult, but she's doing a great job. For everyone who's watching, please join and support Sister Najmoon this Ramadan. Good luck with this journey. And now to all of you, let's join Najmoon's campaign. RFC SAFAR4PEACE. And serve humanity. আরএফসির 26টি আপিলের মাধ্যমে আপনার ভালোবাসা পৌঁছে দেওয়ার এই সফরে আপনিও শরীক হন। জাস্ট কয়েকটি কমেন্ট আমরা দেখলাম ফ্রম ভেরিয়াস প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এভাবে আমরা সারা পৃথিবীতে পৌঁছে যাব এই সাফারের মাধ্যমে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমরা আপনার জার্নির কথা কিছুটা শুনলাম, কিছুটা আপনার স্ট্রাগলের কথা শুনলাম, এবং আপনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি শুনলাম। এবার এই যে আপনি সাফার ফর পিসের মাধ্যমে মানুষের মধ্যে যে বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন, আপনি শত শত হাজার হাজার মানুষের সাথে মিশেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। কোন ঘটনাটি আপনাকে ইন্সপায়ার্ড করেছে মানুষের সাথে মিশার পরে, তাদের কথা শোনার পরে? পৃথিবীর অনেক কিছু অ্যাকচুয়ালি আমাকে ইন্সপায়ার্ড করেছে। একটি বলুন। একটি হচ্ছে যখন আমি সেনেগাল থেকে গাম্বিয়া বর্ডার ক্রস করছি, সেই সময় রাত 9:30 বাজে। আমাকে ইমিগ্রেশন অফিসার আমাকে যেতে দিল না, বলল যে তুমি ওই পারে গেলে তোমার একটা ক্ষতি হতে পারে, তোমাকে এখানে কোথাও টাউনে থেকে যেতে হবে। কিন্তু আমার সাথে যখন আমি বর্ডার পর্যন্ত এসেছি তখন একটা কাপলের সাথে আমার দেখা হয়েছে, এবং একই ট্যাক্সিতে তারা আমাকে তার নাম্বার দিয়েছে, বলছে যে তুমি যদি কোনো বিপদ হয় তুমি আমাদেরকে কল দিও যদি কোনো সমস্যা হয়। তো আমি অলরেডি নিয়ারেস্ট যে টাউন ছিল সেখান থেকে আমি বর্ডার পর্যন্ত গিয়েছি। যাওয়ার পরে এই ঘটনা যখন ঘটলো যে সে আমাকে যেতে দিল না, আমি বললাম যে আমি যেতে পারবো। বললো যে না, আমি জানি এখানে আমি জব করি, তোমার বিপদ হতে পারে, তুমি এখানে থেকে যাও, কালকে সকালবেলা যেও। তখন আমি তাদেরকে ফোন দিয়েছি এবং তারা আমাকে বলল যে আমাদের বাসায় চলে আসো। আবার বর্ডার থেকে আমাকে পিছনে যেতে হয়েছে প্রায় 20 কিলোমিটার। যখন আমি তাদের ওখানে গিয়েছি, যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমাকে খাবার দিল এবং সবাই মিলে একই প্লেটের মধ্যে আমরা খেলাম, টিনের একটা বলের মধ্যে। খাওয়ার পরে আমি ফিল করলাম যে আমরা আলাদা প্লেটে খাই কিন্তু তারা সবাই মিলে একই প্লেটে খায়। এটার মধ্যে এক একজনের ট্র্যাডিশন আলাদা কিন্তু একটা কানেকশান আছে। রাত্রে যখন আমি ঘুমালাম, একটা কাঠের একটা চৌকি এবং যেখানে জাস্ট ছোট্ট একটা চাদরের মতো বিছানো, সেখানে আমি ঘুমালাম। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার সেই মুহূর্তে। রাত তখন 12:30 বাজে। আমি ফিল করছি যে আহারে আমার মা যদি থাকতো, আমি এভাবে ঘুমিয়ে আছি, মা হয়তো আমাকে গায়ের মধ্যে একটা চাদর এনে দিত বা কিছু। সামহাও যেন কেউ আমার কথা শুনেছে, এটা মনে মনে জাস্ট ভাবছিলাম। ঠিক আধা ঘন্টা পরে দেখি যে একজন বৃদ্ধ মহিলা, উনি আমার রুমে আসলো এবং সে আমার গায়ের মধ্যে একটা কম্বলের মতো একটা দিয়ে গেল। তখন আমার চোখে পানি চলে আসলো এবং সেই বৃদ্ধ মহিলা ছিলেন তাদের মা, যাদের বাসায় আমি উঠেছিলাম। এবং তখন আমি ফিল করেছি যে আমার মাকে, যে এই মা এবং আমার মা, সব মাই পৃথিবীর একই মা, এবং হিউম্যানিটির যে কানেকশন, এটা আমি তখন পেয়েছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখানেই থাকুক না কেন, যে আমরা কিন্তু একই ধর্ম একই বর্ণের মানুষ। এটা আমাকে খুব
আমি কেঁদেছি তখন, আমার চোখে পানি চলে এসেছে তখন। এবং তরুণদের সাথে আপনি মিশেছেন, তরুণদের এমন কোনো ঘটনা যে ঘটনা আপনাকে আলোড়িত করেছে আপনার সাথে মিশার পরে কিংবা আপনার সাথে কথা বলার পরে? অনেকগুলো ঘটনা এমন আছে, যেমন আমাকে স্পিকার হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাকে ইনভাইট করে, এবং স্পেশালি বাংলাদেশে যখন আমি স্পিচ দিয়েছি, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটির মুক্ত মঞ্চে আমি যখন স্পিচ দিচ্ছিলাম, সেখানে অগণিত ছাত্রছাত্রীরা ছিল মুক্ত মঞ্চের ওখানে, যে আমার পৃথিবীর গল্প তারা শুনতে এসেছে। আমি সেখানে ডকুমেন্টারি দেখিয়েছি, এবং আমি কিন্তু সারা পৃথিবী জুড়ে বেশিরভাগ দেশে আমি সড়ক পথে ট্রাভেল করেছি। আমি যখন তাদেরকে গল্প করছিলাম যে আমি কাঠের মধ্যে ঘুমিয়েছি, আমি খেতে পারিনি, গরু কাঁচা মাংস খেয়ে আমাকে থাকতে হয়েছে, এবং আমি 2.5 দিন না খেয়েছিলাম, জঙ্গলে আটকা পড়ে গেছি, অন্ধকারের মধ্যে আমি আটকা পড়েছি, নানা ধরনের দুর্ঘটনার মাঝে আমাকে এই পৃথিবী ভ্রমণ করতে হয়েছে একা একা সড়ক পথে। এবং বলছিলাম, হঠাৎ করে একটা ছেলে কাঁদছে অডিয়েন্সের মধ্যে, এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন 2জন ভলান্টিয়ার আমাকে হাত উঁচু করলো যে একজন আপনার সাথে কথা বলতে চায় স্টেজে উঠে। এবং সেই ছেলেটা যখন স্টেজে উঠে আসলো, তাকে নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাঁদছো কেন? বলছে যে আমি গত কয়েক বছর ধরে ড্রাগ অ্যাডিক্টেড, এবং আমার বাবার টাকা আমি নষ্ট করি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছি, কিন্তু আমি কাছে এই জন্য যে আপনার যে কষ্টগুলো এগুলো আমাকে ছুঁয়ে গেছে, এবং আপনি যে থামেননি, এই যে কষ্ট করেছেন, আপনার কষ্টগুলো কাছ থেকে আমি এখন এই মুহূর্ত থেকে আমি প্রমিস করলাম এখানে উঠে যে আমি আর কখনোই আমি ড্রাগ অ্যাডিক্ট হব না, আমি ড্রাগ নেব না। আজ থেকে আমি নিজেকে শুদ্ধ করেছি আপনার এই জার্নি দেখে, আপনার এই কষ্ট থেকে আমি শিখেছি। তখন আমারও চোখে পানি চলে আসলো। আমার মনে হয়েছে যে যে আমি কিছু একটা করেছি যেটা এই বাচ্চাদেরকে ইন্সপায়ার করেছে। এবং শুধু তাই নয়, আইভরি কোস্টে আমি একটা বাংলাদেশি সেকেন্ড জেনারেশন একটা মেয়ের সাথে আমি মিট করেছি, এবং তাদের বাসায় আমি ছিলাম। লাইবেরিয়া থেকে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে সেই ফ্যামিলির সাথে, একমাত্র ফ্যামিলি যারা আইভরি কোস্টে থাকে। এবং সেই মেয়েটি, আমি যখন তার সাথে ঘুমিয়েছি, সে আমাকে ড্রাইভ করে আইভরি কোস্টের বিভিন্ন জায়গায় আমাকে দেখিয়েছে। যেদিন আমি চলে আসবো সেদিন বলছে যে তোমার জন্য আমার একটা গিফট আছে। বললাম যে কি? বললো যে একটা চিঠি আছে তোমাকে আমি দিলাম, এটা তুমি এখন পড়বে না, যখন তুমি জার্নি করবে তখন পড়বে। আমি আইভরি কোস্ট থেকে বুরকিনা ফাসোতে যাচ্ছিলাম সড়ক পথে, এবং আমি যেতে যেতে তখন চিঠিটা খুললাম, খুলে দেখি যে সে লিখেছে যে 1 সপ্তাহ আগে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আত্মহত্যা করতে যেয়ে আমি আবার নিজেকে থামালাম, এবং রাত্রে আমি স্বপ্ন দেখেছি একজন আগন্তুক এসেছে আমার বাসায়, এবং সে আমার সাথে হাসি মুখে কথা বলছে। তখন আমি স্টপ করেছি, এবং তুমি সে আগন্তুক যে আমাদের বাসায় এসেছো এবং হাসি মুখে আমার সাথে কথা বলেছে। এবং আমি ট্রাভেল করতে করতে তার সাথে আইভরি কোস্টে তাকে আমার গল্পগুলো বলেছি, কারণ আমি অলরেডি মরিতানিয়া, সেনেগাল, গিনি বিসাউ, গিনি কোনাক্রি, ঘানা, টোগো, বেনিন, এই যে জার্নিটা 15টা দেশ আফ্রিকার, পশ্চিম আফ্রিকার সবচেয়ে কঠিন পৃথিবীর সেই জায়গাগুলো আমি ট্রাভেল করেছি। এবং সেখানে যেতে যেতে আমার ব্যাকপ্যাক মাথায় নিয়ে 13টা কূপ পার হয়েছি, এবং আমার পায়ের মধ্যে কেটে গেছে, রক্তাক্ত আমি হয়েছি। মাইলের পর মাইল জার্নি করেছি বাইকে করে, এবং অন্ধকারের মধ্যে আটকা পড়েছি, জঙ্গলের মধ্যে আমি আটকা পড়ে মধ্যরাতে ব্যাকপ্যাক পিছনে নিয়ে আমি অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে আমি গিয়ে একটা আদিবাসীর ওখানে আশ্রয় নিয়েছি, যেখানে আমি 2.5 দিন খেতে পারিনি, এবং মানুষের যে দুর্দশা এগুলো দেখেছি। এগুলো যখন আমি তাকে বলেছি, তখন কিন্তু সে বলছে যে, সে চিঠির মধ্যে লিখেছে যে তোমার যে গল্পগুলো এগুলো আমাকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছে, যে আমি আত্মহত্যা করতে যেয়ে আমি বেঁচে গেছি, তুমি আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছো। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার স্বপ্ন পূরণ করে, এবং তোমার মাঝে আমরা বাঁচতে চাই, এবং আমার আগামী প্রজন্ম যেন বাঁচে। তো সেই জিনিসটা কিন্তু আমাকে উৎসাহিত করেছে। এবং পৃথিবীর নানা জায়গার মধ্যে আমার নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি কিরগিজস্তানে আলারচা মাউন্টেনে যখন গিয়েছি, সেখান থেকে আমি পড়ে গিয়েছি। এই বিষয়ে আরও জানবো। অর্থাৎ 2টি চমৎকার ঘটনা আপনি বললেন। একজন বাংলাদেশের একটি ছেলে যে হয়তো বিপথে চলে গিয়েছিল, ড্রাগ অ্যাবিউজের শিকার হয়েছিল, অথবা সে ড্রাগ নিত, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল, একটি ইন্সপাইরেশনের মাধ্যমে, নাজমুন নাহারের মাধ্যমে সে ইন্সপায়ার্ড হয়ে, উৎসাহিত হয়ে, সে তার যে অপরাধের পথ কিংবা তার যে খারাপ পথ ছিল সেটি ছেড়ে সে আলোর পথে এসেছে, অন্ধকারের পথ ছেড়ে সে আলোর পথে এসেছে। ঠিক একইভাবে আরেকটি দেশে আপনারা শুনলেন যে একটি মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। নাজমুন নাহারের ইন্সপাইরেশনে, তার গল্প শুনে, তার জার্নি শুনে, তার কষ্টের কথা শুনে, তার যে জার্নিতে যে সমস্ত স্ট্রাগল ছিল, যে সমস্ত ঝুঁকি ছিল, সেগুলি শুনে সেই মেয়েটিও নতুন জীবন ফিরে পেয়েছে। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নাজমুন নাহার গিয়েছেন,
আমরা নিশ্চিত তিনি অনেক মানুষকে উৎসাহিত করেছেন। এবার আমরা উৎসাহিত হওয়ার পালা, এবং আমরা উৎসাহিত হব এভাবে নাজমুন নাহারের এই সাফার ফর পিসকে সমর্থন দেওয়ার মাধ্যমে। চ্যানেল এসের আরএফসির যে উদ্যোগগুলি আছে সেগুলিতে নাজমুন নাহারের সাথে থাকার মাধ্যমে, এবং আপনারা আর কয়েকদিনের মধ্যেই কিভাবে আমরা আরএফসিতে সম্পৃক্ত হতে পারি, কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, সেই বিষয়গুলি সম্পর্কে আপনারা টেলিভিশনে জানবেন অথবা আপনারা ইমেলও করতে পারবেন। আবারও বলছি, এই সাফার ফর পিস আরএফসির একটি উদ্যোগ। এই উদ্যোগের সাফার ফর পিসের নেতৃত্বে আছেন নাজমুন নাহার। পৃথিবীর 167টি দেশ তিনি ভ্রমণ করেছেন, আর মাত্র কয়েকটি দেশ পরেই 200টি দেশ সম্পন্ন হবে, এবং তিনি আরএফসিকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সেই দেশগুলি তিনি সম্পন্ন করতে চান, মানুষের পাশে থাকার জন্য, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, পিসের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, এবং যাদের সহযোগিতা প্রয়োজন আরএফসির মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার জন্য। সহযোগিতা প্রয়োজন আপনাদের কাছ থেকে, যে যেখানে আছেন, যেভাবে আছেন সেখান থেকে সহযোগিতা করতে পারবেন। কমিউনিটি অর্গানাইজেশন হিসেবে সহযোগিতা করতে পারেন, বিভিন্ন সংগঠন হিসেবে সহযোগিতা করতে পারেন, ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে পারেন। আজকে আমাদের শাহিন যেভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্লেজ করেছে, একজন তরুণ সলিসিটার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা সহযোগিতা করতে পারেন। কিভাবে সহযোগিতা করবেন বা এটির উপায় কিভাবে আমরা সহযোগিতা করতে পারি চ্যানেলস থেকে, সেটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সময় আজকে শেষ। সবাই শেষের আগে আমাদের সাথে আছেন আরএফসির চেয়ারম্যান ডক্টর জিয়াউল হক। খুব সংক্ষেপে, জিয়া ভাই আপনি পুরোটা শুনেছেন, 30 সেকেন্ডে আমি আপনার মন্তব্য জানতে চাইব। চ্যানেলসের আরএফসির চেয়ারম্যান ডক্টর জিয়াউল হক। অনেক ধন্যবাদ ফারহান শেখ, আর যারা এখানে অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজমুন নাহার আপাকে। ওনাকে আসলে আমি শুরু থেকেই শুনছিলাম কথাগুলো। আসলে আমরা অনেক রূপকথার গল্প শুনে আমরা কাঁদি, হাসি, শিহরিত হই, কিন্তু আজকের কথাগুলো কিন্তু রূপকথার গল্প নয়, বাস্তব জীবনের গল্প। উনি যা বলেছেন, আসলে আমি শুনে এই যে লাস্ট কতগুলো কথা উনি বললেন, যে মানুষকে কিভাবে উনি মৃত্যু থেকে বাঁচিয়েছেন এবং কষ্ট করে মৃত্যু যাপন করার থেকেও যাদের বাঁচিয়েছেন, এটা আসলে আমাদের জন্য একটা অনুকরণীয় এবং জানার এবং মানার বিষয়। সাথে সাথে আসলে উনি 30 সেকেন্ড আমাকে ধরে দিয়েছেন। আসলে 30 সেকেন্ড তো সালাম দিলেই শেষ হয়ে যায়। তো আরএফসি এমন একটা অর্গানাইজেশন, যেমন নাজমুন নাহার আপা উনি শান্তির পিস, সাফার ফর পিস, উনি সারা পৃথিবীতে এই শান্তির বার্তা বহন করে নিয়ে যাবেন। আরএফসির অনুষ্ঠানের সাথে যারা জড়িত, আরএফসির সাথে জড়িত, চ্যারিটি যারা জড়িত, বিভিন্ন অর্গানাইজেশন যারা জড়িত, তারা কিন্তু এই পিসকে বাস্তবে পরিণত করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্নভাবে। আরএফসি কিন্তু পিসের জন্যই কাজ করছে, অসহায় মানুষদের মনে শান্তি, আনন্দ ফিরিয়ে আনার জন্যই আরএফসি কিন্তু সারা পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। আর এই আরএফসি প্রতি বছরের মতো বাংলাদেশকে নয়, বাংলাদেশের বিভিন্ন ট্যালেন্ট যারা আছেন বিভিন্নভাবে তাদেরকে কিন্তু সারা বিশ্বে পরিচিত করিয়ে দিচ্ছে আরএফসি চ্যানেল এর মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তাই নাজমুন নাহার আপা আমাদের সেই বাংলাদেশের একটি গর্ব, আরেকটি চ্যালেঞ্জ, যিনি সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করছেন, সাথে সাথে সংযোজন করেছেন আমাদের আরএফসি কে পিস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আশা করব এই অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই এই পিস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, মেহনতি মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে, বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আমরা বাস্তবে সেই পিসকে সারা বিশ্বে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, যারা এসেছেন সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের শেষ জুমের অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন ওল্ডহাম থেকে জনাব মুজাহিদ খান ডিএল, যার বক্তব্য আমরা একটু আগে শুনেছি। মুজাহিদ ভাই, ইউ হ্যাভ বিন অলসো সাপোর্টিং আরএফসি অন মেনি ইয়ার্স, এবং আপনি আমাদের আরএফসির একজন ডোনারও। আমি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে 30 সেকেন্ডে জানতে চাইবো, এই যে আপনি নতুন আরেকটি জার্নিতে আপনি এবার সম্পৃক্ত হলেন, কিভাবে আমরা মানুষের সহযোগিতা করতে পারি এবং আপনার সহযোগিতা আমরা কিভাবে পেতে পারি? Thank you, Farhan Bhai. Assalamu alaikum to everyone in the studio and viewers. First of all, I'd like to say I have known Najmun now for a little while, and I have been very inspired personally by her story. And not only, like Dr. Zia said, stories are read in other genres, but in this instance, it's an absolutely real life story. And we have had many conversations, Najmun, to write her book so that she can leave behind her words for many generations to come.
But on this occasion, I wanted to encourage all the viewers who are watching tonight, and as the message spreads, of a sister who has taken this courageous step to take the message of peace to every country in the world. And she's almost done it. And that's what is amazing about her journey. And I've been supporting her throughout this few months. We've been speaking. She's read my book. And I hope that during Ramadan and beyond, I will be personally, along with my network of communities, support RFC, the SAFAR4PEACE program that Najmul has undertaken as the ambassador. And Farhan Bhai, you know, it's amazing to see a woman leading this year's campaign. Absolutely. To bring out our sisters. Okay. And too often it's overlooked. I have heard in many conversations that we have so many talented sisters in our community. You know, if my daughter is watching this, I'm sure she'll be delighted to hear these words. But of course, there's more than 50% of our community, according to the census, are women. So certainly representation is key. And especially those sisters and mothers and anyone who's watching who's not from just the Bangladeshi community, but from any other community. I think the Muslim community at large here, you know, nearly 6% of the population. We need to send that message far afield and not to limit it just to the Bangladeshi community. Absolutely. So this is one of the thing আমি আপনাকে রিকোয়েস্ট করতাম, যেহেতু একটি ডাইভার্স এরিয়াতে আমরা থাকি এবং স্পেশালি আপনি ডাইভার্স এরিয়াতে থাকেন, আমরা এটি শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে আমরা অন্যান্য কমিউনিটির সাথে উই ক্যান বিল্ড পার্টনারশিপ অ্যান্ড স্প্রেড দি মেসেজ সো দ্যাট দে ক্যান বি অলসো পার্ট অফ দি জার্নি, সেটির জন্য আপনার সহযোগিতার প্রয়োজন। ইউ হ্যাভ বিন অলওয়েজ সাপোর্টিভ লাস্ট ইয়ার অ্যান্ড ইয়ার বিফোর। এবারও আমরা আপনার কাছ থেকে ওল্ডহাম অ্যান্ড অন দোজ প্লেসেসে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, স্পেশালি অর্গানাইজিং সাপোর্টিভ ইভেন্ট। এছাড়া অন্যান্য যে কোনো উদ্যোগের সাথে আমরা আপনার সাথে কথা বলবো এবং আমরা চেষ্টা করব যাতে করে ওল্ডহামেও আমরা এই প্রোগ্রামটি নিয়ে ওল্ডহামে সাকসেসফুল করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন মুজাহিদ খান ডিএল। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি from our audience, if you would like to say something, you've got 30 seconds time. Please mention your name and then if you kindly say your opinion. আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমার নাম ধনঞ্জয়। যে কথাটা আমি বলতে চাই, নাজমুন, আমি আপনার বড় ফ্যান। আপনি 167টি দেশ ভ্রমণ করেছেন, আরও 36টি দেশ করবেন, সফল হবেন আশা করি। আপনার মানে এত বড় অর্জন, এগুলো নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। আপনার একজন ফ্যান হিসেবে তার কিছু আর্টিকেল পড়ার সুযোগ আমার হয়েছে। আমি যেটা জানতে পেরেছি যে আপনি 50টিরও বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে যে অ্যাওয়ার্ডটি আমার নজর কেড়েছে সেটা হচ্ছে যেটা আপনি আমেরিকা থেকে পেয়েছেন, পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড। যে অ্যাওয়ার্ডটি আসলে নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে, মাদার তেরেসাকে দেওয়া হয়েছে এবং গর্ভাচেপের মতো ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে। এই যে এত বড় একটা অর্জন, বাংলাদেশের একজন নারী হিসেবে আপনার যে অনুভূতি সেটি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমরা আরও অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে ডেফিনেটলি আপনার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সম্পর্কে জানবো। তবে আপনার কাছে অনুরোধ যে তার যে ক্যাম্পেইনটি, সেই ক্যাম্পেইনটি আমরা কীভাবে সফল করতে পারি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনার প্রফেশনাল কলিগ যারা আছেন কিংবা আপনার নেটওয়ার্কে যারা আছেন, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আসার জন্য, নাজমুনকে সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা SAFAR4PEACE-এর শেষ পর্যায়ে। নাজমুন আপা, 30 সেকেন্ডে দর্শকরা আপনাকে সমর্থনের জন্য তাদের কী করা উচিত? 30 সেকেন্ডে বলবেন। আমি পৃথিবী ভ্রমণ করছি শান্তির জন্য এবং RFC কাজ করছে শান্তির জন্য। সো দুই শান্তি একসাথে হয়ে যদি সামনে এগোতে পারি, সেটা খুবই একটা ভালো কাজ হবে। এবং আমি সারা পৃথিবীতে দেখেছি যে গ্লাসিয়ার গলে গলে পড়ছে এবং মানুষের হাহাকার, খাবারের জন্য মৃত্যু হয়ে যাচ্ছে অনেক মানুষের, অনেকের গায়ে জামা কাপড় নেই, অনেক কষ্ট। শিশুরা মাইলের পর মাইল শুধু একটু পানির জন্য পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছে এবং শুকনো নদী থেকে পানি ছাক করে নিয়ে যাচ্ছে। সে যে কষ্ট, সে যে দুর্গম এরিয়াগুলোর মধ্যে, যে আফ্রিকার বিভিন্ন জায়গার মধ্যে, স্পেশালি আমি প্যালেস্টাইনে গিয়েছি, সেখানে আমি দেখেছি। তো আমি মনে করছি যে আমার জার্নিটা সারা পৃথিবীতে আমি শান্তির জন্য যে কাজ করছি, সো RFCর সাথে আমি জয়েন হয়ে আমি যদি এই প্ল্যাটফর্মে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি যদি এটা পৌঁছে দিতে পারি, সেটা একটা বিশাল বড় কাজ হবে। আপনারা সবাই RFC
সাথে আপনারা থাকবেন, এটা আমার আশা এবং ইচ্ছা যে আমি কোনো না কোনোভাবে পৃথিবী ভ্রমণ করব, কিন্তু আমি যদি এই RFC প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সহযোগিতা পৌঁছে দিতে পারি পৃথিবীর কোনায় কোনায়, সেটা আমার জন্য একটা বিশাল বড় কাজ হবে। অসংখ্য ধন্যবাদ। এবং এই জন্য তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে বেছে নিয়েছেন, তিনি চ্যানেলস এবং RFCকে বেছে নিয়েছেন, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। তার জার্নির কমপ্লিশনটার সহযোগী আমরা হতে পারবো, এবং এই সহযোগী তখনই সফল হবে যখন আপনাদের উদার সহযোগিতা পাবো। এর মাধ্যমে 26টি চ্যারিটি, 26টি আপিল সাপোর্ট পাবে। এর মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ, জলিল ভাই একটু আগে বলে গিয়েছেন যে আমতৈলের মতো ভিলেজ, যে ভিলেজে 2023 সালে 24 সালে আমরা কথা বলছি, যে ভিলেজের পুরো গ্রামের প্রত্যেকটি পরিবারে এক একজন ডিজেবল মানুষ আছেন, এক একটি ডিজেবল পরিবার আছে, সেই পরিবার, সেই 400টি গ্রামের 400টি পরিবারের যে ভিলেজটি, সেই ভিলেজটি উপকৃত হবে। প্যালেস্টাইনের কথা আমরা সবাই জানি, প্যালেস্টাইনে যে নৃশংসতা কিংবা যে অত্যাচার, যে অবিচার চলছে, তার সম্পর্কে আমরা মানুষকে মেসেজ দিতে পারবো। এই পিসের মেসেজটি আমরা পৌঁছে দিতে পারবো। প্যালেস্টাইনের যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো আপনাদের সহযোগিতার মাধ্যমে, এই পিস সাফার ফর পিসের মাধ্যমে। আমরা অনেকগুলি কোরআনিক প্রজেক্ট আছে, এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আল কোরআন একাডেমি তার মধ্যে একটি, যারা ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে তারা 2 মিলিয়ন কপি কোরআন শরীফ তারা বিতরণ করেছেন, এবং প্রতি 3 মিনিটে তারা একটি করে কোরআন শরীফ বিতরণ করছেন। তাদের মতো সংগঠনকে আমরা সাপোর্ট দিতে পারবো। ইউকেতে জলিল ভাই একটু আগে বলেছেন 1.6 মিলিয়ন চিলড্রেন ইউকেতে আন্ডার পভার্টি লেভেলে তারা বসবাস করছে। ইউকেতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলি আমাদের চ্যারিটি পার্টনার, তাদেরকে আমরা সরাসরি সহযোগিতা করতে পারবো। ক্যান্সার হসপিটাল, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের মতো প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করতে পারবো। ইকরা ইন্টারন্যাশনাল কিংবা আল মুস্তফা ট্রাস্ট সহ যে সমস্ত চ্যারিটিগুলি অত্যন্ত কঠিন বাস্তবতায় তারা কাজ করছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। ইডেন কেয়ার, যে প্রতিষ্ঠানটি এই দেশে যারা মৃত্যুবরণ করছেন, যাদের মৃত মানুষের কবর দেয়া কিংবা দাফন কাফন করা অথবা ফিউনারেল করার অর্থ নেই, এই দেশে বসবাস করে, এই চ্যারিটিটি, ইডেন কেয়ার চ্যারিটিটি সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করছে, সেই পরিবারদেরকে সহযোগিতা করছে। আমরা তাদেরকেও সহযোগিতা করতে পারবো। এছাড়াও অনেকগুলি গুরুত্বপূর্ণ কজ আছে, যে কজগুলি আপনারা প্রতিনিয়ত চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে দেখছেন, সেগুলিকেও আমরা, সেই প্রতিষ্ঠানগুলিকেও আমরা সহযোগিতা করতে পারবো। আল কোরআনের কথা আমি ইতিমধ্যেই বলেছি যে তারা ইতিমধ্যেই 2 মিলিয়ন কপি কোরআন শরীফ বিতরণ করেছে, এবং তাদের এই প্রজেক্টগুলিকে সহযোগিতা করার জন্য আমরা যদি RFCর মাধ্যমে সহযোগিতা করতে পারি, RFCকে সহযোগিতা করতে পারি, তখন আরও বেশি করে তারা হয়তো তাদের যে কার্যক্রম আছে সেগুলি তারা সুন্দরভাবে করতে পারবে। দর্শক, এই বলে আমি আমার আজকের মতো অনুষ্ঠান সাফার ফর পিস RFC লেগেসি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।